আপনার লিডারের কাজ হচ্ছে দুইটা। সো একটা হচ্ছে টিম মেম্বারকে কেয়ার করা এবং তার গ্রোথ এনশিওর করা, দুইটা কাজ। আপনার টিমে যদি 5 জন লোক থাকে, 5 জন 5 রকমের হবে। সো আপনাকে এক একজনের জন্য এক এক রকমভাবে, যাকে আপনি অলরেডি ট্রাস্ট করেন, যে অলরেডি ক্যাপেবল, তাকে আপনি একটা কাজ বলে দিয়েই সে করে দিতে পারবে। আমি ইউজ করি হচ্ছে কোচিং মেথড। দের জন্য এক্সিলেন্স পাথ দিচ্ছে স্টেপ বাই স্টেপ। আপনি আজকে যেখানে আছেন, টিম মেম্বার আজকে যেখানে আছে, আমি দেখি পরের দিন সে কিংবা পরের মাসে সে আর কতটুকু অ্যাডভান্স করতে পারলো। আমরা অনেক সময় উল্টাটা করে থাকি, উইকনেস নিয়ে কাজ করতে থাকি, কিন্তু আপনার যেটা স্ট্রেংথ সেটা কিন্তু আপনি অনেক বেশি বাড়াতে পারবেন। কারণ স্ট্র্যাটেজি হতে হলে আপনাকে অনেক এক্সপেরিমেন্ট করতে হবে, অনেক ফেল করার মানসিকতা রাখতে হবে। আসসালামু আলাইকুম অ্যান্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? ঢাকা পডকাস্টের পর্ব নিয়ে আবারও ফিরে এলাম। আজকে আমাদের অতিথি এমন একজন মানুষ, উনি হচ্ছেন কর্পোরেট স্ট্র্যাটেজিস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং উনি একজন কর্পোরেট কোচ। আজকে আমাদের সাথে আছেন আমাদের সকলের প্রিয় মুখলেসুর রহমান সোহাগ ভাই। সোহাগ ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা পডকাস্টে। ধন্যবাদ। গুড টু সি ইউ দ্যাট আপনি আমাদের অনুষ্ঠানে সময় করে এসেছেন। ধন্যবাদ আপনাকে। আমি ঢাকা পডকাস্টের আগে ভিউ দেখেছি, বিভিন্ন টপিক দেখেছি। আমি অলসো ভেরি ইন্টারেস্টেড টু ইন্টারাক্ট উইথ আওয়ার। থ্যাংক ইউ আপনার কন্ট্রিবিউশন সবার জন্য, আমাদের জন্য এবং আমাদের দর্শকদের জন্য। সোহাগ ভাই, আমরা যদি আপনার কেরিয়ারে যাই, যে আপনি কিভাবে কেরিয়ার শুরু করলেন, আপনার শুরুটা কেমন ছিল এবং আপনি কোন কোন অর্গানাইজেশনে ছিলেন, ওই জার্নিটা যদি একটু কাইন্ডলি বলেন। অবশ্যই। আমি কাজ শুরু করেছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জেডটি কর্পোরেশনে। তো জেডটি কর্পোরেশনে বেসিক্যালি প্রি সেলস টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, কোর নেটওয়ার্ক দেখতাম। সো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং রোল, বাট ফর সেলসকে সাপোর্ট দেওয়ার জন্য। সো কোর নেটওয়ার্ক, যেটা আমাদের মোবাইল নেটওয়ার্কের ভিতরে র্যান কিংবা আউটসাইড অ্যাক্সেস নেটওয়ার্ক থাকে, একটা হচ্ছে কোর, একেবারে কোর সুইচিং যেখানে হয়, কোর নেটওয়ার্ক আমি দেখতাম। সো আমি 9 মাসের মতো এই কাজ করেছি। সো করার সময় অবশ্যই চেষ্টা করছি শিখতে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অথবা যেভাবে বলেন, সো আমি মোটামুটি করছিলাম, অনেক ভালো করছিলাম না। কিন্তু আমাদের জেডটি অফিসের ছাদের উপরে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল। সো নিচে রান্না হতো, একদম হোমগ্রোন। জেডটি কর্পোরেশন বাংলাদেশ অফিসে, বাড়িধারে অফিস ছিল। সো ওইখানে সেলস টিমের সাথে আমার ইন্টারাকশন হয়। তো সেলস টিম আমাকে ডিসেম্বর মাসে, বছর শেষে ডিসেম্বর মাসের দিকে সেলসের এক লিডার আমাকে বলে যে তুমি আমাদের সেলস টিমে চলে আসবে কিনা, মানে টেকনিক্যাল টিম থেকে সেলস টিমে চলে আসবে কিনা। সো উইদাউট আন্ডারস্ট্যান্ডিং এনিথিং অ্যাবাউট সেলস, আই জাম্পড ইন। সো আই সেড জিএস। সো বাই দ্য টাইম আমি এমবিএ শুরু করেছিলাম, আইবিএতে এমবিএ করছিলাম। সো এটার একটা পার্সপেক্টিভ ছিল এবং সেলস টিমের লোকজনকে আমার পছন্দ ছিল। তো সেই জন্য তখন আমি সেলসে চলে যাই, বেসিক্যালি জেটিতে অ্যাকাউন্ট ম্যানেজার বলে, অ্যাকাউন্ট ম্যানেজার রোল চলে যাই। তো এটিতে ছিলাম তারপর সেলসের 2 বছর। তারপর এখান থেকে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড, ওইখানেও সেলসের একটা রোলেন, অন্য অ্যাকাউন্ট দেখার জন্যে আমি যাই। তারপর হুয়াওয়ে টেকনোলজিস থেকে এনইসি কর্পোরেশনে, যে জাপানিজ ইলেকট্রনিক্স জায়ান্ট কোম্পানি, ওদের এখানে জয়েন করি অ্যাগেন সেলস রোলে। তো সেলস রোলে এনইসিতে 4 বছর ছিলাম সেলস রোলে। দেন এনইসির জেনারেল অপারেশন, জেনারেল ম্যানেজার হিসেবে এনইসি বাংলাদেশ অফিসের হেড হিসেবে আমি কাজ করি, কান্ট্রি ডিরেক্টর হিসেবে 3 বছর কাজ করি। তারপরে এনইসি ঢাকাকে, ইনফ্যাক্ট এনইসি বাংলাদেশে একটা সাবসিডিয়ারি বানানোর চেষ্টা করেছিলাম। সবগুলো ক্রাইটেরিয়াও ফুলফিল করেছিলাম, কিন্তু যে কোনো কারণে হোক আমরা কনভিন্স করতে পারি নাই, অথবা এনইসি হেড অফিস ডিসিশন নেয় যে বাংলাদেশকে এনইসি সাবসিডিয়ারি করবে না। দেন আই ট্রাই টু টেক নিউ চ্যালেঞ্জ। দেন আমি বাংলা লিঙ্কে জয়েন করি একটা সেলস রোলে। বেসিক্যালি বাংলা লিঙ্কের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা লিজিং, এটাকে ফাইবার নেটওয়ার্কস এবং টাওয়ার শেয়ারিং, এই টাওয়ারগুলোকে আমরা অন্য অপারেটর কিংবা অন্য লাইসেন্স থেকে রেন্ট দেওয়া যায়, এটার ইনচার্জ হিসেবে জয়েন করি। তো ওই রোলে আমি 2 বছর ছিলাম। তারপরে আমি রেগুলেটরি রোলে চলে যাই। সো সেখান থেকে বিটিআরসির সাথে অনেক কাজ করেছি, কিংবা বাংলাদেশি টেলিকমিউনিকেশন রেগুলেশন, সার্ভিসেস, পলিসিস, এগুলো নিয়ে কাজ করেছি। দেন এখন আমি দেখছি বাংলা লিঙ্কের স্টেক হোল্ডার রিলেশনস। সো বাংলা লিঙ্কে যত স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে যত রকমের লিয়াজো মেনটেন করা, তাদেরকে ফ্যাসিলিটেট করা, যে কোনো রকমের পলিসি অ্যাডভোকেসি করা। সো কীভাবে ডিজিটাল কানেক্টিভিটি বাড়ানো যেতে পারে, কীভাবে মার্কেটে ফেয়ার কম্পিটিশন তৈরি করা যেতে পারে, কীভাবে ডিজিটাল সার্ভিসেস আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এবং এই ইকোসিস্টেম তৈরি করার জন্য যত স্টেক হোল্ডার আছে তাদের কাছে আমাদের ভিউটা কীভাবে করলে ভালো হবে। সো এই জিনিসগুলো নিয়ে এখন আমি বাংলা লিঙ্কের হয়ে ইনফ্যাক্ট পুরো কান্ট্রির জন্য কাজ করছেন। আচ্ছা, মানে সোহাগ ভাই, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে লিডারশিপ নিয়ে। যেমন আপনি বিভিন্ন লিডারশিপ রোলে ছিলেন, তো আমাদের তো লিডারশিপ নিয়ে অনেক ধরনের কিন্তু আমরা কথা বলি যে আসলে লিডারশিপটা হওয়া উচিত কাইন্ড অফ ডিরেক্ট লিডারশিপ অর কোচ টাইপের লিডারশিপ। তো এরকম বিভিন্ন কথা কিন্তু মার্কেটে মানে প্রচলিত আছে। তো এই ওভার দ্য মেনি ইয়ার্স যে আপনি ইন্ডাস্ট্রিতে আছেন, ভালো ভালো পজিশন, ভালো ভালো কোম্পানিতে কাজ করেছেন, তো আপনার আসলে লিডারশিপ সম্বন্ধে যদি একটু রিয়েলাইজেশনটা আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, আমি
ডেফিনেটলি লিডারশিপে বিভিন্ন এক্সপোজড হয়েছি, অনেক সময় ফেল করেছি, অনেক সময় লার্ন করেছি, ভলান্টিয়ার থেকেও আমি অনেক লিডারশিপ লার্ন করেছি, প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। সো আমি যেটা এপিটম দেখি, আমার 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 এখনকার সাইকোলজি হচ্ছে যেটা সার্ভিং লিডারশিপ, যেটা সার্ভেন্ট লিডারশিপ। সো দ্যাট ইজ অনলি ইন এ ওয়ে রিয়েল লিডারশিপ টু মি। সো ইফ ইউ ক্যান সার্ভ your teams or others, that is only real leadership. So for example, আমি এটার উদাহরণ হিসেবে বলি, প্যারেন্টিং ইজ এ গ্রেট এক্সাম্পল অফ লিডারশিপ। সো প্যারেন্টস আর দ্য বেস্ট লিডার্স। কারণ কি, লিডার্স এমন হবে যে চায় না যে সে যাদেরকে সার্ভ করছে তাদের কাছ থেকে ইন রিটার্ন কিছু চায় না, সে হচ্ছে অলওয়েজ জেনারাস, সে দিবে, সে শুধু দিবে। রাইট। সো প্যারেন্টরা কিন্তু তার তার বাচ্চাদের জন্য এটাই করতে চায় এবং চায় যে তার বাচ্চারা তার চাইতেও কত বড় হয়ে যাবে, এটাই তাতে আনন্দ। সো লিডারের দায়িত্ব হচ্ছে তার টিম মেম্বারকে কিংবা সোসাইটিকে তার কাজের জন্য সে সার্ভ করবে, এটার বিনিময়ে সে কিছু আসলে চায় না। সো এটাই হচ্ছে আমার কাছে বেস্ট লিডারশিপ অ্যাজ অফ নাও। ওকে, এটা আপনার একটা ফিলোসফি। বাট যখন আসলে আপনি যখন লিডারশিপ রোলে ছিলেন, যখন আপনার সেলস টিমের টার্গেট ফিল আপ করতে হইতো কিংবা যখন আপনার একটা টার্গেট অ্যাচিভ করতে হইতো, তখনও কিন্তু আসলে কি সার্ভিস লিডার দিয়ে আমরা কি এটা করতে পারবো, কিংবা যদি করি তাহলে আসলে এটা কিভাবে করব? আমি মনে করি তখনও আমরা করতে পারবো পারবো। পারবো পারবো সো আপনার লিডারের কাজ হচ্ছে দুইটা। সো একটা হচ্ছে টিম মেম্বারকে কেয়ার করা এবং তার গ্রোথ এনশিওর করা, দুইটা কাজ। সো অ্যাজ এ লিডার, সো তার যে টিম মেম্বার্স আছে ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি, তাদেরকে ফ্যাসিলিটেট করবে এই দুইটা হবে, তাকে কেয়ার করবে, জেনুইনলি কেয়ার করবে। আপনার কোম্পানির ফ্যাসিলিটিস, রুলস, রেগুলেশনস, এগুলোর ভিতরে তো অবশ্যই যত কিছু তার জন্য করতে পারে করবে। এটার বাইরেও যদি এটার ভিতরে সে এমন কিছু থাকে যে সে করতে পারছে না, এটার বাইরেও গিয়ে তাকে তার পার্সোনাল ক্যাপাসিটিতেও তাকে এটা করবে। সো দ্যাট এটাও যখনই করবে তখন টিম মেম্বার অ্যাবসলিউটলি বুঝতে পারবে যে তার লিডার তাকে রিয়েলি কেয়ার করে, এই মেসেজ কিন্তু ক্লিয়ার হবে, দেন ট্রাস্ট তৈরি হবে। ট্রাস্ট তৈরি হলে এটা তার গ্রোথ এনশিওর করবে কীভাবে, এটা হলো কেয়ার। গ্রোথ ডাজ নট হ্যাজ টু বি, অনেকে মনে করে গ্রোথ মানে ভার্টিক্যাল প্রমোশন, ইটস নট। তা না, তাকে কত বেশি ডিফারেন্ট রকমের নতুন নতুন কাজেও তাকে দিতে পারবে এবং কাজে তার expose করা কাজটাকে যায়, এক্সপোজ হ্যাঁ। করা এবং তার কাজটাকে কি করলে সে কিভাবে করতে পারবে এটাতে তাকে হেল্প করবে। ওইখানে আসে ইভেন এম্পাওয়ারমেন্ট। সো অনেক সময় এম্পাওয়ারমেন্ট অনেকে মনে করে শুধু ডেলিগেশন নয়, এম্পাওয়ারমেন্টের জন্য ওইখানেও অনেক রকমের স্টেপস আছে। সো আমি মনে করি যে টিম মেম্বারকে যদি আপনি প্রপারলি এম্পাওয়ার করেন এবং তাকে কেয়ার করেন, সে তার বেস্টটা অটোমেটিক দিবে। সো যখন দিবে তখন তার এইসব আপনার যত সেলস টার্গেট থাকুক, ক্রাইটেরিয়া থাকুক, সেটা আপনার ম্যানেজ হবে। এখন অনেকে পুরো জিনিসটাকে যদি শুধু ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউতে দেখে, লিডারশিপ পয়েন্ট না দেখে, একটু কনফিউশন থাকতে পারে। কিন্তু লিডারশিপ কিন্তু ইটসেলফ হ্যাজ সাম পার্ট অফ ম্যানেজমেন্ট। কারণ আপনি যদি টিমকে লেসেস ফেয়ার হন কন্টিনিউয়াসলি, সব টিমে এটা কাজ করবে না। সো আপনার করতে হবে যেখানে যে ম্যানেজমেন্টটা লাগে সেটাকে ইন্টিগ্রেট করতে হবে, বাট দ্যাট ইজ নট পার্ট অফ রিয়েল ম্যানেজমেন্ট, ইজ পার্ট অফ লিডারশিপ। তখন আপনার টিমে যদি 5 জন লোক থাকে, 5 জন 5 রকমের হবে। সো আপনাকে এক একজনের জন্য এক এক রকমভাবে, যাকে আপনি অলরেডি ট্রাস্ট করেন, যে অলরেডি ক্যাপেবল, তাকে আপনি একটা কাজ বলে দিয়েই সে করে দিতে পারবে। কিন্তু যে টিমে নতুন আসছে, কোম্পানির কালচার জানে না, টার্গেটের কীভাবে ফিজিবল করতে হবে জানে না, অথবা তার টেরিটরিও হয়তো ইজ এ লিটল ডিফারেন্ট অথবা ডিফিকাল্ট, তার জন্য কি একই টার্গেট আপনি দিবেন? নো। এই যে আপনি করছেন, একজনকে ডিফারেন্ট টার্গেট দিচ্ছেন, দিস ইজ অলসো এ ম্যানেজমেন্ট, বা দিস ইজ পার্ট অফ ওভারঅল লিডারশিপ। দ্যাটস হোয়াট আই সি। শোক ভাই, এখানে একটা জিনিস আমরা যেমন হচ্ছে, আমি সিচুয়েশন লিডারশিপ নিয়ে কাজ করি কিংবা অনেক দিন ধরে আমি লিডারশিপ নিয়ে কাজ করছি। তো আপনি যখন আপনার টিমমেটদেরকে, আমি মনে করি যে লিডারশিপ আসলে আসলে ইজ নট অ্যাবাউট মি, ইটস অ্যাবাউট দ্য পিপল আমি যাদেরকে টেক কেয়ার করি। কারণ আমি একা হলে তো লিডারশিপ না, এক্স্যাক্টলি। কিন্তু যদি আমার পিপল না থাকে, টিমমেট না থাকে, তাহলে তো লিডারশিপ হবে না, তাদেরকে নিয়েই তো লিডারশিপ। এখন আপনি যখন এদেরকে ডায়াগনোসিস করবেন যে আসলে কার কি লাগবে, মানে এইটা কি আসলে কোনো মেথড আপনি ফলো করেন, না আপনার একটা মানে ওয়ে অফ মানে অবজারভেশন আছে যেটা দিয়ে আপনি হচ্ছে তাদেরকে ডায়াগনোসিস করেন যে ওকে, ওর এটা লাগবে, ওর এটা লাগবে, আমরা কিভাবে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট করব? আচ্ছা, এইখানে আসে নতুন জিনিস হচ্ছে কোচিং। সো আমি ইউজ করি হচ্ছে কোচিং মেথড। সো অফকোর্স আমার যে কোনো জিনিস সম্পর্কে একটা আইডিয়া থাকতে পারে, বাট দ্যাট ইজ নট প্যারামাউন্ট, সেটাই সব কিছু না। আমি এটাকে 100% পয়েন্ট দেই না, যে না আমি যারা বুঝতে পেরেছি অথবা এখন ধারণা করছি এটাই ঠিক। এটাই ঠিক, হ্যাঁ। সো আমি ওখানে কোচিং অ্যাপ্লাই করি। সো আমি কোচিং অ্যাপ্লাই করে রিয়েলি জানতে চাই যে আমার টিম মেম্বার কী মনে করছে, তার কী ক্যাপাবিলিটিস আছে, এবং ওইখানে যদি তার যে ধারণা এবং তার যে ক্যাপাবিলিটি, এই দুটোর যদি গ্যাপ থাকে, এটাকে আমি তার সাথে আলোচনা করে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে ওকে,
সেটাতে অ্যাগ্রি কীভাবে করে এবং সে কি মনে করছে এই জিনিসটা তার কোথায় গ্যাপ আছে, সে মনে করছে সেই জিনিসটা এইভাবে করতে পারে কিন্তু আসলে সে হয়তো এইভাবে করতে পারে অথবা তার চেয়ে বেশিও করতে পারে। আমরা কিন্তু অনেক সময় আমরা কিন্তু খুঁজে পাই না, কিন্তু আপনি যদি খুঁজে দেখেন একটা টিম মেম্বারের 3টা ক্রাইটেরিয়ার ভিতরে সে নিজেই জানে না সে এত ভালো কাজ করতে পারে কোনো একটা অ্যাঙ্গেলে, মানে তার তো সেইটা নাই, রাইট, সেই গ্যাপটা থাকে, নিজেরটা দেখে এটা আপওয়ার্ড গ্যাপও থাকে, মানে ডাউনওয়ার্ড গ্যাপও থাকে, যে কোন জায়গাটাতে। সো এই জিনিসটাকে আইডেন্টিফাই করা অ্যান্ড দেন ওইটা কাজের সাথে মিলিয়ে তখন দেখা যায় কোন জিনিসটাকে কীভাবে ইউজ করা যাবে। এবং এটা টিম মেম্বারের জন্য একজন, এবং ওইখানে কিন্তু আপনার টিমও প্লে করে, যে একজন টিম মেম্বার একটা জিনিস, আবার সব টিম মেম্বার মিলে কিন্তু একটা স্ট্রেংথ তৈরি হয়। তখন ওইখানে আমি ডেফিনেটলি কোচিং স্কিলসের ইউজ করি। কোচিংয়ে হচ্ছে আপনি কোয়েশ্চেন করে 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 হচ্ছে মানে তার যে ম্যাচুরিটিটা বের করার চেষ্টা করেন, আই উড সে। তো ম্যাচুরিটি যখন আপনি বের করেন তখন কি আমরা জানি যে ম্যাচুরিটিতে নর্মালি 2টা ফ্যাক্টর থাকে। একটা ফ্যাক্টর হচ্ছে যে তার হচ্ছে স্কিল, যে সে কাজটা করতে পারে কি পারে না, তার স্কিল লেভেলটা কোথায়, আর আরেকটা হতে পারে যে তার মোটিভেশন আছে কিনা। তো ওই 2টা কম্বিনেশন করে আপনি চেক করেন যে আসলে তার মোটিভেশন লাগবে নাকি তাকে স্কিল ডেভেলপ করতে হবে, সেই অনুযায়ী আপনি করেন। সেই অনুযায়ী আমি করি, এক্স্যাক্টলি। সো এটাতে থাকে আর আমি তার স্ট্রেংথটা কোথায়, ঠিক আছে, সেটা খুঁজে বের করার চেষ্টা করি, এবং তার কোনো রকমের বটলনেক আছে কিনা, থিঙ্কিং প্যাটার্নেও কোনো বটলনেক আছে কিনা। কারণ আমরা সব লোকজনে এক একজন এক এক পরিবেশে বড় হয়েছে, সেই জন্য আমাদের অনেক রকমের বটলনেক সেট মানসিকতা, পারসেপশন আছে, বায়াসনেস থাকে। সো সেই জিনিসগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সো আইডেন্টিফাই কিন্তু যে টিম মেম্বার তাকেই করতে হবে। সো কোচিংয়ের মাধ্যমে, কোশ্চেনিংয়ের মাধ্যমে আপনি যেটা বললেন, তাকে আমি হেল্প করা যে সে যেন এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে এবং সে খুঁজে পায় কীভাবে। ওয়ান্স আপনি যদি খুঁজে পেয়ে যান, অ্যাকনোলেজ করতে পারেন যে আমার এই জিনিসটা লাগবে, তাহলে কিন্তু সবাই নিজেকে ইমপ্রুভ করতে পারে একটা সার্টেন লেভেল পর্যন্ত। অ্যাবসলিউটলি অনেক রকম কুইকলি পারে, অনেকের জন্য একটু দূরে হতে পারে, বা দেয়ার হ্যাজ টু বিন দেয়ার জন্য এক্সিলেন্স পাথ, দিস এ স্টেপ বাই স্টেপ। আপনি আজকে যেখানে আছেন, টিম মেম্বার আজকে যেখানে আছে, আমি দেখি পরের দিন সে কিংবা পরের মাসে সে আর কতটুকু অ্যাডভান্স করতে পারলো। আচ্ছা ভাই, আপনি তো একজন কর্পোরেট স্ট্র্যাটেজিস্ট, তো কর্পোরেট স্ট্র্যাটেজি বলতে আমরা কি বুঝি? কর্পোরেট স্ট্র্যাটেজি বলতে আমরা সব কর্পোরেটের রিসোর্স সবসময় লিমিটেড, যে কোনো কর্পোরেট মানুষ সবার রিসোর্স লিমিটেড, এবং সব কর্পোরেটের কিন্তু একটা ভিশন আছে, একটা পারপাস আছে, সে কি করতে চায়, ভিশন এবং মিশন আছে, সে কি করতে চায় বেসিকলি। সো তার ভিশন মিশন আছে। আচ্ছা, মিশনের কথাটা যদি একটু বলেন। আমরা আসলে মিশন অনেক সময় কনফিউজ থাকি, মিশনটা কি শর্ট টার্ম না ভিশনটা শর্ট টার্ম, কোনটা লং টার্ম এবং কোনটা শর্ট টার্ম? আচ্ছা, আমি যেভাবে দেখি মিশন শর্ট টার্ম, সো আপনি 1-2 বছরের ভিতরে কি করতে চান, এই বছরে আপনার টার্গেট কি, ঠিক আছে। তো মিশন কোথা থেকে আসে, তারও আগে আপনার ভিশন থাকে যে আমি এটা করতে চাই। সো ফর এক্সাম্পল, আপনি এখান থেকে কক্সবাজার যেতে চান, ঠিক আছে, দ্যাটস এ ভিশন, কক্সবাজার দেখবেন। তো এখন আপনার মিশন কি, টাকা জমাইতে হবে। সাইক্লিংয়ে যাবেন না বাসে যাবেন না এয়ারপ্লেনে যাবেন, কীভাবে যাবেন, আপনার সাথে আপনার বন্ধুরা যাবে নাকি আপনার ফ্যামিলি নিয়ে যাবেন। তো এই টার্গেটটা করলেন যে ওকে আমি 6 মাস পরে এখানে এইভাবে আমি যাবো, আমি চিটাগাং গিয়ে 2 মাস থাকবো, তারপর আবার যাবো, রাইট, ঠিক আছে। অথবা আমি দেখেন আমি এই বছর তো কোনো অ্যাকশন নিব না, আমি টাকা জমাবো শুধু, দ্যাটস ইউর মিশন, যে ওকে এই বছর, দ্যাটস ইউর মিশন, যে এই বছর আমি 5,000 টাকা জমাবো, ওই সময়ের জন্য এটা করবো, ভিশন। সো সব কোম্পানিরই আপনার ভিশন থাকে, সে একটা কিছু অ্যাচিভ করতে চায়, সে সমাজের একটা প্রবলেম সলভ করতে চায়, আদারওয়াইজ কিন্তু মানুষজন তার সলিউশন কিংবা প্রোডাক্ট তো ডেফিনেটলি নেবে না। সো এটা করতে চায়, তো এটা করতে গিয়ে তার রিসোর্স আবার অন্যদিকে সবসময় লিমিটেড। সো সে একটা রাউট খুঁজে বের করে, সে টেকনিক খুঁজে বের করে যে আমি এই 3টা পদ্ধতিতে আমি আমার ভিশনে আমি আমার পারপাসটা ফুলফিল করব। এই যে জিনিসটা সে কীভাবে যাবে, এটা হচ্ছে তার স্ট্র্যাটেজি। কারণ তার অনেক ওয়ে থাকতে পারে, সে এর ভিতরে সাইকেল কিনে সাইকেল চালানো শিখে সাইকেল দিয়ে সে কক্সবাজার যেতে পারে। তো দিস স্ট্র্যাটেজি। এটা তো তার কী হবে, এটা তার হেলথ ভালো থাকবে, ফর এক্সাম্পল ওয়েলবিং ভালো হবে, সাইক্লিস্ট সে হয়ে গেল অ্যান্ড হট নট। আবার সে মনে করলো না আমি এত দেরি করবো না, অথবা আমার কাছে তার যদি ডিফারেন্ট থাকে, আমাকে সময় নেই, আমার কাছে টাকা আছে, অথবা কেউ স্পন্সর করবে, সে ফ্লাই করে যাবে এবং কুইকলি ঘুরে আসবে, দ্যাটস ডিফারেন্ট। সো জার্নি কিন্তু সেম, ঢাকা টু ফর এক্সাম্পল কক্সবাজার, কিন্তু এক একজন এক একভাবে যাবে। সে যে পদ্ধতিটা নিবে, যে টেকনিকটা নিবে, এটার মাধ্যমে সে ওখানে পৌঁছাবে, এটা হচ্ছে তার স্ট্র্যাটেজি। তাহলে এখানে এই স্ট্র্যাটেজি বেসিসে কি আপনি বলতে পারেন একজন কর্পোরেট স্ট্র্যাটেজি হিসেবে একজন মানুষ যদি কর্পোরেট দুনিয়া সফল হতে চায়, কোন একটি কৌশল অবশ্যই তাকে অবলম্বন করতে হবে? কর্পোরেট স্ট্র্যাটেজিস্ট হিসেবে হতে হলে তাকে অবশ্যই অ্যানালিটিক্যালি স্ট্রং হতে হবে। অ্যানালিটিক্যালটা কি শুধু ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্যাল বিষয়টা, নাকি ওভারঅলভাবে সব কি থাকবে তার মধ্যে? এটাতে আপনার অবজারভেশন, আপনি যে বিজনেসে অথবা যে ট্রেন্ডে আছেন সেটার খুঁটিনাটি কিংবা অনেক ডিটেইল জিনিস জানা, আদারওয়াইজ আপনি জানবেন না কোনটা অপরচুনিটিস, আপকামিং ট্রেন্ড কোন জিনিসটা আসছে, ঠিক আছে, এবং ভিজুয়ালাইজ করতে পারেন যে ওকে আমি এই জিনিসটাকে এইভাবে অ্যাপ্লাই করে এখানে পৌঁছায় যাব। ইভেন নেটওয়ার্কিং হয়তো খুব ইম্পর্টেন্ট, যে আপনার সাথে কার সাথে পরিচয় আছে। আমরা অনেক সময় ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে যেতে চাই, কিন্তু অথেন্টিক প্রতিষ্ঠান খুঁজে পাই না কোথা থেকে ভিসা প্রসেসিং করতে হবে।
আমরা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যেতে চাই, আমরা এসএসসি কমপ্লিট করেছি, এইচএসসি কমপ্লিট করেছি, আমরা অনার্স বা ব্যাচেলার করতে যাব, কিন্তু আসলে কিভাবে যাব সঠিক সোর্স আমরা অনেক সময় পাই না। অনেকে আছে সৌদি আরব যেতে চাচ্ছেন, মিডল ইস্টে যেতে চাচ্ছেন, অথবা ইউরোপের কোনো দেশে যেতে চাচ্ছেন। আমরা অথেন্টিক অর্গানাইজেশন খুঁজে পাই না যেখান থেকে ওয়ার্ক পারমিট নেওয়া যাবে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে ভিসা কোচ বিডি। ভিসা কোচ বিডি হচ্ছে গভর্নমেন্টের সার্টিফিকেশন না একটি প্রতিষ্ঠান এবং তাদের নিজস্ব আরএলও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কাজ করছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এবং ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি চাইলেই তাদের কাছ থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার একটা সেশন পাবেন, যেখানে আপনার যে প্রয়োজনীয়তা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রি, তারা আপনাকে সেশন দিচ্ছে। ভিসা কোচ বিডির লিঙ্ক নিচে রয়েছে, আপনারা যারা চান সেখানে গিয়ে আপনারা এখনই রেজিস্টার করতে পারেন। তাদেরই কোনো একজন টিম মেম্বার অবশ্যই আপনাকে খুব দ্রুত কল করবেন। ভালো থাকুন। কারণ অনেক সময় হয় যে ধরেন একটা অনেক মানুষকে পেরিয়ে আপনি একটা জায়গায় পৌঁছলেন, কিন্তু যার কাছে পৌঁছলেন তার সাথে যদি আপনার নেটওয়ার্ক আগে থেকেই থাকে, সেক্ষেত্রে হয়তো বা কাজটা সহজ হয়ে যায়, সময়টা কম লাগে। ওইটা ডিটেল পার্টে যদি জান, আপনার ফার্স্ট আসে হচ্ছে আমরা বলি এটাকে SWOT অ্যানালাইসিস। রাইট। সো আপনার স্ট্র্যাটেজি করার শুরুতেই SWOT অ্যানালাইসিস, আপনার কোম্পানি শর্টের পুরো বিবিএশন থেকে বলবেন। মানে স্ট্রেংথ, আপনার স্ট্রেংথ কি আছে, আপনার উইকনেস কি আছে, আপনার অপরচুনিটিস কি আছে, আপনার থ্রেটস কি আছে। সো প্রথমে হচ্ছে আপনার কোম্পানির কিংবা আপনার নিজের সম্পর্ক যদি করতে চান তখন এটা করে ফেলতে হবে। তারপরে ওইখানে এর উপরে আরও কাজ করতে হয়। সো আপনার যে স্ট্রেংথ আছে, ফর এক্সাম্পল, এই স্ট্রেংথটা কি অন্য কেউ কপি করতে পারবে নাকি পারবে না? এটা যদি কপি করতে না পারে, দ্যাটস বিকাম হিউজ স্ট্রেংথ আপনার জন্য, ডাবল স্ট্রেংথ। তখন আপনি ওইটার উপরে রাউট করবেন। সো সো মনে করেন অর্গানাইজেশন কালচার, অনেক জায়গায় শুনবেন যে আপনি ইউ ক্যান বাই মেশিনস কুইকলি, টেকনোলজি কিনে ফেলবেন, কিন্তু অর্গানাইজেশন কালচার ইট টেক্স টাইম। সো সেই জন্য কিন্তু অনেকের জন্য অনেক অর্গানাইজেশন কালচার তৈরি করা ইজ এ স্ট্র্যাটেজি। সো যে জিনিসটা, এগুলোর আরও অনেক স্টেপ আছে অবশ্যই, ইনোভেশন, ক্রিয়েটিভিটি, এগুলোর সাথে কোনটার সাথে আপনি কীভাবে কানেক্ট করবেন স্ট্র্যাটেজির সাথে, এগুলো অ্যাবসলিউটলি অনেক বেশি রকমের কানেক্টেড। এখন টেক দুনিয়া আসার পরে তো আপনার ডিজাইন থিঙ্কিং এবং এত বেশি টেক চেঞ্জ হচ্ছে। সো অবশ্যই ফ্রিকুয়েন্টলি চেঞ্জ। হ্যাঁ, আসাদ ভাই যেটা বললেন যে আপনার নেটওয়ার্কিং অলসো ভেরি ইম্পর্টেন্ট। কোথা থেকে নলেজ কালেক্ট করবেন আপনি, ওইটাও বেশি ইম্পর্টেন্ট। সোর্স কোথায় হবে। শোক ভাই, আপনি যেহেতু মানে কোচিংও করাচ্ছেন এবং আপনি সার্টিফাইড কোচ, তো এই জন্য আমি SWOT অ্যানালাইসিসে যখন আপনি নিজের জন্য করবেন, রাইট, নিজের জন্য করবেন, তখন এইখানে একটা কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আপনি কি আপনার স্ট্রেংথ যেটা আছে সেটাতে বেশি জোর দেবেন, নাকি আপনার উইকনেসটাকে স্ট্রেংথে নিয়ে আসার উপর বেশি জোর দেবেন? আমি আমার স্ট্রেংথটাকে কাজে লাগানোর জন্য আমি যোগ দিব। এটার কারণ হচ্ছে যে আমাদের দুনিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য অথবা আপনার যে কোনো পারপাজে আপনার রাউটে থাকার জন্য অনেক বেশি জিনিসের দরকার হয় না, দরকার হয় অল্প 2-3টা জিনিসের, 2-3টা প্রিন্সিপলে। সো আপনি ইফ ইউ ক্যান ফাইন্ড আউট ইউর 1 or 2 or 3 স্ট্রেংথ অ্যান্ড ইফ ইউ স্টার্ট ওয়ার্কিং অন দোজ, সো বেসিকলি ইউ উইল বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল পারসন। হোয়াট এভার দ্য উইকনেস যদি আপনার যে রাউটটাতে যাচ্ছেন সেখানে যদি কোনো কারণে উইকনেসটা বটলনেক হয়, অনলি দেন সেটাকে আপনি ইমপ্রুভ করে অ্যাড পারা আনার চেষ্টা করবেন। আচ্ছা, মানে ওইটা নিয়ে বেশি কাজ করার দরকার নেই। আমরা অনেক সময় উল্টাটা করে থাকি, উইকনেস নিয়ে কাজ করতে থাকি, কিন্তু আপনার যেটা স্ট্রেংথ সেটা কিন্তু আপনি অনেক বেশি বাড়াতে পারবেন। সেটা মাল্টিপ্লিকেশন, রাইট, এক্সপোনেনশিয়াল ইংরেজিতে বলে যে আপনার 1 গুণ থেকে 10 গুণ করতে পারবেন, আর বাকিটা কম্পাউন্ড ইফেক্ট করা যাবে। সো আপনার স্ট্রেংথে আপনি নজর দেবেন। এটা রিসার্চেও, আপনার গ্যালাপের রিসার্চে সবসময় আসে এবং সব জায়গাতে বলা হয় যে আপনার স্ট্রেংথের দিকে বেশি জোর দিতে হবে। অসাধারণ। শোক ভাই, আমরা ইদানিং একটা শব্দ শুনতে পাচ্ছি, যেমন আপনিও বলছেন যে আপনি হচ্ছেন একজন এক্সিকিউটিভ কোচ। আচ্ছা, এক্সিকিউটিভ কোচ বলতে কি বুঝি আমরা? আচ্ছা, আপনি দেখেন এক্সিকিউটিভরা নাম্বার 1 বিজি, দে হ্যাভ মাল্টিপল প্রায়োরিটিস। সো এখনকার দুনিয়া ভেরি ভোলাটাইল। সো এখন অনেক বেশি আনসার্টেইন থাকে, সো অনেক বেশি কম্পিটিশন থাকে। তো এখন তাদের যে পটেনশিয়ালিটি থাকে, সো অনেক সময় তারা এটা রিয়েলাইজ করতে পারে না। কারণ সে যখন ডেলি হ্যাবিট এবং কাজের ভিতরে থাকে, তখন তার পটেনশিয়ালিটিস, তার স্ট্রেংথকে সে রিয়েলাইজ না করে সে এক ধরনের হ্যাবিচুয়াল জিনিসে থাকে। সো অন দ্য আদার হ্যান্ড আপনি দেখেন দুনিয়াতে, সোসাইটিতে ইন জেনারেল আপনি কি দেখবেন? আপনি দেখবেন লিডারদের অনেক গুরুত্ব, এক্সিকিউটিভদের অনেক গুরুত্ব, দে ডিফাইন থিংস। এখন তারা যদি তাদের পটেনশিয়ালিটি অনুসারে সোসাইটিকে সার্ভ করতে না পারে, তাহলে আমাদের সবারই কিন্তু চ্যালেঞ্জ হবে এবং আমরা সবাই ইম্প্যাক্টেড হবো। সো একটা অর্গানাইজেশনের এক্সিকিউটিভরা যদি ঠিকমতো পারফর্ম করতে না পারে, আমরা সবাই, একটা কোম্পানি যদি পারফর্ম করে, খেয়াল করে দেখেন এক্সিকিউটিভরা, তাহলে কিন্তু তার কম্পিটিশনও এটাতে ইম্প্যাক্ট, তার কম্পিটিশনকেও বাধ্য হয় আরো কম্পিটিশন, এটা রিপল ইফেক্ট আছে। এবং তারা সোসাইটির লিডার থাকে, তো সেই জন্য তাদের লাইফের কিংবা তাদের ক্যারিয়ারের
কিংবা তাদের অর্গানাইজেশনের যে সমস্ত ইস্যুজ অথবা মেটার প্রবলেম থাকে সেগুলোকে কীভাবে ম্যাক্সিমাম পটেনশিয়াল অনুসারে সে আনলক করতে পারবে সেটার জন্য আমি তাদেরকে হেল্প করি। অবশ্যই সমস্ত স্ট্রেংথ কিন্তু তাদেরকে হেল্প করা মানে কিন্তু তাদেরকে অ্যাডভাইস দেওয়া না, সমস্ত স্ট্রেংথ তার যে বটলনেক আছে তার থিঙ্কিং প্যাটার্নে যদি কোথাও কোনো রেস্ট্রিকশন থাকে সেটাকে বের করে দেওয়া, তার কনফিডেন্সটাকে বের করার জন্য হ্যাঁ রাইট, তার স্ট্রেংথটা সেই আপনার মাধ্যমে খুঁজে বের করে। অসাধারণ অসাধারণ। শখ ভাই, এই আমি জানি যে আপনি হচ্ছে পিএমপি করেছেন, আপনি একজন সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার, কিন্তু আপনি প্রজেক্ট নিয়ে কাজ করেন না, মানে আমি যতটুকু জানতাম। তো এখন এই যে আপনি পিএমপি করলেন, বাট সেটা আপনার টপিক না, বাট আপনি অন্য কাজ করছেন, তো এই পিএমপিটা আপনাকে কিভাবে হেল্প করেছে কিংবা আপনাকে কিভাবে হেল্প করে? পিএমপি ডেফিনেটলি আমাকে খুবই হেল্প করে। সো আপনি যদি দেখেন আমাদের স্কুলগুলোতে অনেক রকমের ডিসিপ্লিন, ফাইন্যান্স, এইচআর, ঠিক আছে, ল অ্যান্ড হোয়াট নট, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট আলাদা ডিসিপ্লিন কিন্তু নাই। কিন্তু আপনি যদি দেখেন এখনকার যে কোনো কাজে, সো এই যে কোনো কাজে সবাই প্রজেক্টের সাথে জড়িত, মানে সবই প্রজেক্ট। মনে করেন আজকে যে আমরা এই পডকাস্টে, যে ঢাকা পডকাস্টে যে আমরা আলোচনা করছি, এটা একটা প্রজেক্ট। রাইট রাইট। সো আমাকে এখানে আসতে হয়েছে, আগে থেকে প্ল্যান করতে হচ্ছে, আমাদের ডেট আগে ঠিক করতে হয়েছে। সো আপনারা এখানে আসছেন, এখানকার আরো বাকি যা সাপোর্ট সবাই এখানে আসছে, তারপরে কি হবে, এটা আমরা এক ধরনের হয়ে যাবে, তারপরে আমরা এখান থেকে চলে যাবো। দিস ইজ এ প্রজেক্ট। সেরকম করে প্রত্যেকেই কিন্তু সবসময় প্রজেক্ট করছে, এবং এখনকার দুনিয়াতে আমরা হয়তো এটাকে নেমিংটা প্রজেক্ট করছি না, রাইট, হ্যাঁ, কিন্তু এটা প্রজেক্টের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু প্রজেক্ট। রাইট। এবং আপনি দেখবেন এখনকার দুনিয়াতে অনেক চেঞ্জেস হচ্ছে। আপনার কোম্পানিতে ওয়েবসাইট চেঞ্জ করতে হবে থেকে শুরু করে মেশিনারি চেঞ্জ করতে হবে, এত বেশি চেঞ্জেস, টেক চেঞ্জ করতে হবে, এই অ্যাপ আপনাকে এখন ডাউনলোড করতে হবে। তার মানে কি, কোম্পানি এবং সোসাইটি কন্টিনিউয়াস চেঞ্জ করছে। যত নতুন জিনিস আপনি নিয়ে আসবেন সবই কিন্তু একটা প্রজেক্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট হবে। সো প্রজেক্ট যখন ইমপ্লিমেন্ট হয়ে যায়, দেন এটা অনলি অপারেশনের কাছে যায়। সো এখন এমন কোনো প্রফেশনাল আপনি পাবেন না যারা কোনো প্রজেক্ট করছে না। তো অ্যাবসলিউটলি প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো প্রজেক্ট ম্যানেজমেন্টের কী ফিচার্স যেগুলো থাকে সেগুলো যদি সে আপনার ইন্টারনালাইজ করে ফেলে কীভাবে ব্যবহার করতে হবে, তাহলে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ এ কাইন্ড অফ জেনারিক প্রফেশন কিংবা প্রফেশনাল স্কিলসে যেটা আপনার লাগবে। আমি যেমন কোচিংয়ের জন্য বলি, কোচিং ইজ এ লাইফ স্কিল। আপনি কোচিং শিখলেন, আপনি মনে করেন কোনো কাউকে ক্লায়েন্ট হিসেবে কোচিং আপনি দিলেন না, কখনো ট্রাই করলেন না, স্টিল ইটস বিকাম দ্য লাইফ স্কিল। ইউন দেন আপনি জানেন যে কীভাবে কোয়েশ্চেন করতে হবে, কীভাবে অন্যদেরকে অ্যাসিস্ট করতে হবে উইদাউট গিভিং অ্যাডভাইস। রাইট, ইভেন ইনফরমেশন নিতে হবে। রাইট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ সিমিলার। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট এভরিওয়ান ইজ ইন প্রজেক্টস। সো আমরা টিপিক্যালি প্রজেক্ট ম্যানেজমেন্টের ট্রেনিং কিংবা আলোচনার সময় বলি যে, ফর এক্সাম্পল বিএ ইজ এ প্রজেক্ট। সো এটাকে সবাই ফান আকারে নেয়। সো বিএতে কত কিছু করতে হচ্ছে, অ্যান্ড সো বিএ কাইন্ড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট না, ইভেন আপনি বিএ জীবনে ইউজুয়ালি সাধারণত একবারই হয়। সো দ্যাটস এ প্রজেক্ট, এবং এটা শেষ হবে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট এই যে অ্যাগেন লাইফ স্কিল। ভাই, প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্বন্ধে যেহেতু আপনি বলছিলেন, এবং আমি যতটুকু জানি বাংলাদেশের অনেকেই হচ্ছে আপনার কাছ থেকে মেন্টরিং নিচ্ছে, মানে পিএমপি করার আগে। সো আমার যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে, যদি আপনি কাইন্ডলি দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের উদ্দেশ্যে আপনি যদি প্রজেক্ট ম্যানেজমেন্টের কয়েকটা টুলসের কথা বলেন, যেটা হয়তো আপনি ইন্টারনালাইজ করেছেন কিংবা আপনার সবসময় কাজে লাগছে, এরকম দু একটা টুলসের কথা বলেন সহজ ভাষায়। জি জি, অবশ্যই। মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যে কোনো প্রজেক্ট ম্যানেজমেন্টে কিংবা যে কোনো কাজে আমরা অনেক সময় আমরা ভুলে যাই যে এটা স্টেক হোল্ডার কারা কারা আছে। সো আমাকে যদি একটু ডিটেইলড আকারে স্টেক হোল্ডার লিস্ট করে ফেলি যে আমার এরা স্টেক হোল্ডার্স আছে, বোথ পজিটিভ স্টেক হোল্ডার্স অ্যান্ড নেগেটিভ স্টেক হোল্ডার্স। আমার এই প্রজেক্টটা কেউ চায় না, তাকেও কিন্তু আমি এখানে লিস্ট ডাউন করে ফেলবো। যদি করে ফেলি, এবং এটাকে কীভাবে মিটিগেট করতে পারবো। সো আমি যদি এটা প্ল্যানটা রাখি, যে পজিটিভ আছে আমার প্রজেক্টটা তাকে কীভাবে আমার ফেভারে এনে আরও কীভাবে হেল্প আনতে পারি তার কাছ থেকে, এবং যে আমাকে এই প্রজেক্টটা করতে দিতে নাও চাইতে পারে তাকে কীভাবে আমি পজিটিভ ফ্রেমওয়ার্কে রাখবো, যে তার কাছে রিপোর্ট জমা দিলাম, তাকে বললাম আপনি আমাকে একটু সাজেশন দিন জিনিসটা কীভাবে হবে। আপনি যদি, আমরা যেহেতু বিয়ে নিয়ে উদাহরণটা দিলাম, আপনি বিয়েতে দেখেন কিছু লোকজন আত্মীয় স্বজনের ভিতরে থাকে যে এই বিয়ে না হচ্ছে, আপনি কি তাকে ম্যানেজ করেন না? ম্যানেজ কিন্তু করেন, কিন্তু যদি মেটিকুলাসলি সুন্দর করে করেন, কারা কারা কোন দুলাভাই অথবা কোন ভাবি অথবা কোন কোন আপা এটা পছন্দ নাও করতে পারে, তাকে আপনি কিভাবে জিনিসটা প্রজেক্ট করবেন, বলবেন, জানাবেন, স্ট্র্যাটেজির মধ্যে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার এই জিনিসটা কাজ সহজ হয়ে যাবে। এটা একটা। আর একটা জিনিস আমরা মিস করি অনেক সময়, রিস্ক ম্যানেজমেন্ট। সো এখানে কী কী রিস্ক আছে সেটাকে একটু ডকুমেন্টেশন করে রাখা, এবং এখানকার এই রিস্কগুলো কীভাবে মিটিগেট করবো। অনেক সময় প্রজেক্ট কিংবা কাজ করতে গিয়ে আমরা এটা খেয়াল করি যে এই রিস্ক অথবা এই প্রবলেম হতে পারে, কিন্তু এটা মিটিগেশনটা কীভাবে করবো এটার প্ল্যান সাধারণত অনেক সময় করি না। আর যদি জেনেরিকভাবে বলি, প্রজেক্ট হচ্ছে একটা জিনিস, এর শর্ট টার্ম জিনিস। শর্ট টার্ম হতে পারে 5 days, শর্ট টার্ম হতে পারে ফিউ আওয়ার্স, হতে পারে 10 years, কিন্তু এটার একটা শুরু আছে, একটা শেষ আছে। সো আপনি মনে করেন পদ্মা ব্রিজ করছেন, দ্যাট ইজ এ প্রজেক্ট।
পদ্মা ব্রিজের শুরু আছে, পদ্মা ব্রিজের শেষ আছে। হ্যাঁ, মাঝখানে লাগতে পারে 10 বছর, কিন্তু দিস ইজ এ প্রজেক্ট। সো দিস ইজ কাইন্ড অফ এ টেম্পোরারি নেচার ইন এ ওয়ে, অ্যান্ড দেন আপনার এটা একটা আউটকাম পাওয়া যাবে, আপনি একটা টার্গেট করেছেন। এখানে স্টেক হোল্ডার্স থাকবে, বিভিন্ন বিগ মাইলস্টোন থাকবে। ঠিক আছে, আপনি বিল্ডিং বানানোর সময় কি হয়, আপনি দেখবেন যে প্রথম ছাদ করার সময় মিষ্টি খাওয়াচ্ছে সবাইকে, প্রথম পিলার করার সময় মাইলস্টোন আপনি শুরু করেছেন। রাইট। জমি রাজুক থেকে যদি আপনি অ্যাপ্রুভাল পান, মাইলস্টোন ওকে। সো একইভাবে প্রজেক্টের বিভিন্ন মাইলস্টোন থাকবে, বাজেট এবং কনস্ট্রেন্ট থাকবে, কারা কি স্টেক হোল্ডার্স থাকবে, এবং ফাইনালি কি আউটকাম পাওয়া যাবে, একটা বিল্ডিং আপনারা পাবেন ফর এক্সাম্পল, সেটা একটা থাকবে। সো এটাই ইন জেনারেল। তো এটা আমরা প্রথমে প্ল্যান করি, কনসেপ্ট থেকে প্ল্যান থেকে এক্সিকিউশন, আমরা যে কাজটা করি, এবং সারাক্ষণই আমরা মনিটর করি সব কিছু আমাদের ঠিক মতো চলছে কিনা। হয়ে গেলে এটাকে আবার ফর্মালি ক্লোজ করতে হয়। আমরা বাড়ি শেষ করে গেলে মিলাদ দিয়ে, সবাইকে দাওয়াত করে, সবাইকে থ্যাংক ইউ দিয়ে আমরা যেরকম, সেটা একটা এক ধরনের ক্লোজিং। সো আমরা এইভাবেই প্রজেক্ট ম্যানেজ করি। সোহাগ ভাই, আমরা কর্পোরেট স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করতে গেলে, বা আমরা যখন কোম্পানিতে কাজ করি, আপনার মতো একজন স্পেশালিস্টের সাথে দেখা হয়, তখন আপনি একজন কর্পোরেট স্ট্র্যাটেজিস্ট হিসেবে কি ভুলগুলো পান, যারা সিএক্সও লেভেলে বসে আমাদের যারা হচ্ছে সুপ্রিয় লেভেলে আছেন ভুলগুলো করেন, এই বিষয়গুলো যেটা তুলে ধরেন। ফার্স্ট অফ অল, অনেক সময় আমাদের স্ট্র্যাটেজি যে জিনিসটা অর্গানাইজেশন করে, এটাকে অ্যাক্রস দ্য অর্গানাইজেশন কমিউনিকেট করা হয় না। কমিউনিকেশনের একটা গ্যাপ থাকে, lack of যে communication. আমি এটা করতে চাচ্ছি। সো দেখা যায় যে এটা টপ লেভেলের লোকজন জানে, কিন্তু তারপরে যারা এক্সিকিউট করবে তাদের কাছে ক্লিয়ারলি পৌঁছায়। মানে তারা জানেই না তারা জানে না, জানলেও অল্প জানে, কারণ এটার পিছনে সাইকোলজি থাকে। আপনার স্ট্র্যাটেজি ডকুমেন্টসে কি লেখা থাকবে, আপনি এই 3টা জিনিস করবেন, এটা দেখেই কিন্তু বোঝা যাবে তা না। ফুল পিকচারটা এই 3টা জিনিসের পিছনে কিন্তু অনেক দিন কাজ হয়েছে, কেন আমি এটা করব। ফর এক্সাম্পল, আপনার আজকে বাংলাদেশে একটা কোম্পানি চিন্তা করলো যে সে আফ্রিকাতে এক্সপানশন করবে। কেন করবে? নাম্বার 1, ইজিপ্টে দিয়ে শুরু করবে নাকি সাউথ আফ্রিকা দিয়ে শুরু করবে? সাউথ আফ্রিকা কেন, ইজিপ্ট না কেন? সো কোন স্কেলে করবে, কতখানি করবে, এই যে ডিটেইল এবং সাইকোলজিটা কিন্তু ইমপ্লিমেন্টেশন টিমে যারা থাকে তাদের কাছে থাকে না, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকটা স্ট্র্যাটেজির জন্য অর্গানাইজেশনের রিডিজাইন হতে পারে। আমরা অনেক সময় ভাবি যে অর্গানাইজেশনের লোকজন ভালো থাকলেই হবে, আমি গ্রেট পিপল নিয়ে আসবো অথবা গ্রেট পিপল তৈরি করবো, তাদের হয়ে যাবে। নো, দেয়ার আর সিস্টেমস অ্যান্ড প্রসেস। ডেলিগেশন অথরিটি কোন জায়গাতে আছে, অ্যাপ্রুভাল অথরিটি কোথায় আছে, কে কার সাথে কীভাবে কোলাবোরেট করবে, কোন ডিপার্টমেন্ট এটা করবে নাকি করবে না। সো এই ধরনের অনেক ক্ল্যারিটি স্ট্র্যাটেজির সাথে কানেক্টেড। তো অনেক সময় স্ট্র্যাটেজি করা হয়, কিন্তু স্ট্র্যাটেজিকে ইমপ্লিমেন্ট সাকসেসফুলি করার জন্যে যে বাকি সমস্ত টুলসগুলো থাকে, এগুলো অনেক সময় রেডি থাকে না। মনে করেন আপনি 3 বছর ধরে একটা অর্গানাইজেশন রান করছেন, আপনার স্ট্র্যাটেজি সিগনিফিকেন্টলি 50% চেঞ্জ করে ফেলেন এই বছর এসে, পরের বছর থেকে ইমপ্লিমেন্ট করবেন। তো বাকি অর্গানাইজেশনের যে বাকি এলিমেন্টস আছে, হিউম্যান রিসোর্স, স্কিল সেট, প্রসেস, এগুলো কি আপনার 50% না হলেও যদি 25% চেঞ্জ করতে হয়, আপনি করেছেন কিনা? অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে এগুলো করা হয় না, স্ট্র্যাটেজি করা হয় মনে করে এক্সিস্টিং বাকি সমস্ত প্রসেস এবং রিসোর্স দিয়েই এটা হয়ে যাবে। সো এটা একটা বিগ গ্যাপ, এবং আস্তে আস্তে তখন সবাই স্ট্র্যাটেজির সাথে কিন্তু কালচার একটা বিরাটভাবে জড়িত। আপনি যে জিনিসটা চান সেটা আপনার করতে হবে। সো বললাম, ওই চেঞ্জটা না হলে হয় না। ওই চেঞ্জটা যখন হয়ে যায় তখন ডেফিনেটলি এটাই আমি দেখি একটা বিরাট গ্যাপ থাকে। তাহলে এই স্ট্র্যাটেজিটা সফল করার জন্য মানে সহজভাবে কি করতে হবে ভাই? স্ট্র্যাটেজি সফল করার জন্য স্ট্র্যাটেজির উপর বেসিস করে, অথবা স্ট্র্যাটেজি করার পরেই অথবা করার সময়েই আপনার প্রথম হচ্ছে যে যারা ইমপ্লিমেন্ট করবে তাদেরকেও এক ধরনের অনবোর্ড করতে হবে। তাদের কোনো ইনপুট এখানে আছে কিনা, আপনি কেন কীভাবে করছেন এটা ক্ল্যারিফিকেশন করতে হবে। ওভার ক্ল্যারিফিকেশন ইজ ওকে রেদার দেন আন্ডার ক্ল্যারিফিকেশন, রাইট। সো আপনি অনেক সময় একবার একটা ওয়ার্কশপ করলেন অথবা ডেকে বলে দিলেন, হবে না। কাজের সময় কিন্তু অনেক রকমের জিনিস থাকবে, যে ডে ইন ডে এটা আমরা কেন করছি, এটা কেন এটা করছি না, তখন একটা ফলো আপ থাকতে হবে। এবং এটাকে আবার বিভিন্ন সময় পর পর এটা আবার রিভিউ করে দেখতে হবে যে আমি এখন কোথায় আছি, কেনই বা হচ্ছে না, এবং কি করলে আমার এটা হবে। অবশ্যই অর্গানাইজেশনে যে কোনো কাজ করার জন্য অবশ্যই স্ট্র্যাটেজিকে রাইটলি ইমপ্লিমেন্ট করার জন্য সাইকোলজিক্যাল সেফটি আপনার এনশিওর করতে হবে। আপনার অনেক চেঞ্জেস হচ্ছে, টেকনোলজি আপনার নতুন নিয়ে আসছেন, কেউ হয়তো ভাবছে তার চাকরি চলে যাবে এটাতে, তাকে আপনার সাইকোলজি যদি সেফ না তৈরি করেন, যে সে ফিল করে যে না, আমি যেটাই হোক আমি অর্গানাইজেশনে আসি এবং আমি কন্ট্রিবিউট করতে পারবো, আমি হয়তো অন্য কাজ নিব, অন্য স্কিল শিখতে পারবো, এটা যদি না করেন তাহলে তো সে ডেফিনেটলি সে ইচ্ছা করে কোঅপারেট করবে না তা না, তার ভিতরে একটা ভয় ঢুকে যাবে। তো দিস জাস্ট ওয়ান এক্সাম্পল। সো একইভাবে আপনাকে সবসময় রিভিউ করতে হবে কোথায় কি ইম্প্যাক্ট হতে পারে এবং ওগুলোকে কীভাবে আপনি ইনকর্পোরেট করে আপনি স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে পারবেন। শোক ভাই, আপনার কথার সাথে আমি রিলেট করতে পারছি। সেটা হলো যে আমি দেখেছি যে কোনো একটা গার্মেন্ট গ্রুপ, বড় একটা কোম্পানি, মাল্টি ন্যাশনাল, তো ওদের সিস্টেমটা এত স্ট্রং যে কেউই যাক, মানে যে কোনো ব্যাকগ্রাউন্ডের লোকই যাক, সে কিন্তু ওখানে ভালো পারফর্ম করছে। কারণ হচ্ছে সিস্টেমটা, অর্গানাইজেশনাল কালচারটা এরকমভাবে ক্রিয়েট করেছে
যাতে করে সিস্টেমের কারণে মানুষ পারফর্ম করছে এবং তাদের লার্নিংটাও ভালো হচ্ছে। আবার আমি যদি আরেকটা গ্রুপের কথা বলি যারা হচ্ছে ইউকে বেস, ওদেরকে আমি দেখেছি যে তাদের সিস্টেম হয়তো বা অত স্ট্রাকচার না, মানে প্রথম জনের মতো না, বাট ওদের রিক্রুটমেন্টগুলো এত ভালো হয় যে ভালো ভালো মানুষজন ভালো ভালো পজিশনে, যেসব পজিশন লিডারশিপ পজিশনে আছে সেখানে বসিয়ে রেখেছে, যার ফলে ওরাও কিন্তু ভালো করছে, বাট দে মে নট হ্যাভ লাইক গুড স্ট্রাকচার, বাট ওরা ভালো রিক্রুটমেন্টের কারণে, ভালো লোকজনের কারণে তারা কিন্তু উতরে যাচ্ছে। তো এই সম্বন্ধে যদি আপনি একটু বলেন। আপনার প্রথম সিনিয়র যেটা বলেছেন, আমি এটাকেই সবসময় প্রেফার করব। আপনার সিস্টেম প্রসেস একটা জায়গায় থাকবে এবং আপনি মডারেট আকারে চেঞ্জ করতে হলে চেঞ্জ করবেন। আপনি যদি ভালো রিক্রুট করে ওনারা যদি ভালো আউটকাম পেয়ে থাকেন, সো আমি বলবো দে আর লাকি। লাকি, এটা কিন্তু সাস্টেইন করবেন। রাইট, কারণ লোকজন চলে যেতে পারে। লোকজন চলে যেতে পারে এবং শুধু ভালো লুক দিয়া এই সাকসেসের অর্গানাইজেশন সাকসেস ইজ নট অনলি পিপল। সো মনে করেন এটা একটা জিনিস। আপনি যদি একটা হসপিটাল চিন্তা করেন ভালো চলবে, তো ওইখানে কিন্তু ডাক্তার একমাত্র জিনিস না, বাকি সমস্ত স্টাফ, সিস্টেম, প্রসেস সবাই মিলে একটা ডাক্তার হয়তো অনেক সময় লিড দিচ্ছে, কিন্তু তারাই কিন্তু একমাত্র রিসোর্সেস না। রাইট, সো আপনার হিউম্যান রিসোর্স ইজ ডেফিনেটলি যে কি পার্ট, কিন্তু শুধু হিউম্যান রিসোর্স, আপনি ব্রাইট হিউম্যান রিসোর্স নিয়ে আসলেন, এটা টিমও অনেক সময় ফর্ম হবে না, কিংবা ব্রাইট জায়গাতে আপনি প্লেসও করতে পারবেন না। সো উই পিপল আর দুনিয়াতে অনেক ডিফারেন্ট। সো আমাদের জন্য একটা সিস্টেম প্রসেস, এক ধরনের ফেয়ারনেস, এক ধরনের জাস্টিস, এবং কোথায় কেন কি হচ্ছে মানুষজন কিন্তু জানতে চায়। মানুষজন সাইকোলজির ভিতরে থাকে এই জিনিসটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই চেঞ্জটা হলে কেনই বা এই চেঞ্জটা হচ্ছে না। সো আপনি যদি অন্যদেরটা শুনেন শুধু, তাতেই দেখবেন যে অনেক সময় কাজ হয়ে যাচ্ছে। সো আই উড ডেফিনেটলি প্রেফার যে আপনি সিস্টেম প্রসেস ঠিক মতো রাখবেন, আপনি লোকজনকেও একই সাথে কেয়ার করবেন, তাহলে ডেফিনেটলি উড বি সাকসেসফুল, অ্যাবসলিউটলি, এবং এটা লং টার্মে সাস্টেন করতে থাকবে। সো কিন্তু এখানে একটা আমি প্রশ্ন আপনার কাছে জানতে চাই। যেমন আমি, আমার একটা প্রতিষ্ঠান আছে ভিসা কোচবিডি, আমি শুরু করেছি 3 বছর, মোটামুটি এখন একটা ভালো অবস্থানে আছে। তো আমি যখন ইনিশিয়ালি শুরু করলাম, আমার একটা রুম থেকে শুরু, আমার একজন স্টাফও ছিল না। তো আমার ফার্স্টে চিন্তা ছিল যে আমি একটা সময় স্টাফ নিব। তো একসময় আমি একজনকে রিক্রুট করলাম, 2জনকে রিক্রুট করলাম, 3জনকে রিক্রুট করলাম। করার পরে আমার কাছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হলো, তারা কেউ সময় মতো অফিসে আসে না। তো সময় মতো যখন অফিসে আসে, তখন আমি একটা সিস্টেমই ডেভেলপ করলাম। তো যেহেতু আমার ইনিশিয়াল পিরিয়ডে ছিল, স্যালারি রেঞ্জ অত ভালো ছিল না, এবং আমার সেরকমভাবে কোনো ফ্যাসিলিটিসও অত ছিল না। তো যখনই আমি একটা সিস্টেম ডেভেলপ করতে গেলাম তাদের ইচ্ছার বিরুদ্ধে, বা একটা ভালো সিস্টেম যেটাতে আমার সিস্টেমে চলবে, তখন তারা আমার ওখান থেকে চলে যাওয়া শুরু করলো। তখন আবার আমি ব্যবসায়, আমি তখন লস খাচ্ছিলাম বা চ্যালেঞ্জে পড়ছিলাম, যার ফলে যে স্ট্র্যাটেজি যেটা ছিল প্রপার, ওইটাকে আবার শিথিল করতে হলো। তো যখন আমি 2-3 বছর রান করে আমার ব্যবসাটাকে একটা ভালো পজিশনে নিয়ে এসেছি, তখন আমি যে স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করছি, তখন তারা তাদের কেরিয়ারগত ডেভেলপমেন্টের জন্য এবং অফিসে টিকে থাকার জন্য ওই স্ট্র্যাটেজি বা সিস্টেম ফলো করছে। তাহলে যারা একদম আপনার বিগেইনার আছে বা বিগিনিং লেভেলে আছে বা স্টার্টআপ আছে, তারা তাহলে কিভাবে তাদের ব্যবসার ক্ষেত্রে, যারা হয়তো 2জন স্টাফ নিয়ে, 3জন স্টাফ নিয়ে বা 4জন নিয়ে শুরু করছে, তারা কিভাবে এই স্ট্র্যাটেজি মেনটেন করবে? ফার্স্ট অফ অল আপনার এটা শুনে অবশ্যই আমার ভালো লাগছে না যে এটা আপনি সাকসেসফুল এটা হতে পারেন নাই। বাট আমি আপনাকে বলবো যে আপনি কি তাদের সাথে এই জিনিসটা করলে তার কী কী লাভ হবে, সে কী চিন্তা করছে, এবং আপনি যে সমস্ত বেনিফিট অর্গানাইজেশনের জন্য এবং তার জন্য তৈরি করছেন, এটাকে আপনি কমিউনিকেট করেছিলেন কিনা। কারণ দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। মনে করেন আমি একটা সিস্টেম, আমি টাইমলি অফিসে আসি, এরা যেমন আমি যদি আপনার অফিসে কাজ করি, আমি আপনার অফিসে টাইমলি আসি। সো টাইমলি যদি আমি আসি, তাহলে যে আমার লাইফ হ্যাবিট চেঞ্জ হচ্ছে, এবং এটার কারণে যে আমি আস্তে আস্তে ভালো প্রফেশনাল হচ্ছি, সে আমি আউটকাম তো আপনাকে ভালো দিব, এবং আমার লাইফও যে এটাতে ভালো হবে, এই জিনিসটা ফর এক্সাম্পল আমি বোঝাতে পেরেছি কিনা। সো এই ধরনের প্রত্যেকটা জায়গাতেই আপনাকে অনেক রকমের সেখানে কিন্তু কোচিং খুবই ইম্পর্টেন্ট, যে এটা কেন করছি, ওটা কেন করছি না, আপনার স্ট্র্যাটেজির সাথে কীভাবে মিলবে। আমি শিওর আপনার এই প্ল্যানও ছিল যে আপনার স্ট্র্যাটেজি যদি ইমপ্লিমেন্ট করতে পারতেন, অর্গানাইজেশন আরও বড় হতো, সেও বেনিফিটেড হতো। সেটা কি সে দেখতে পেয়েছে কিনা। তো এই সমস্ত জিনিস যদি আপনি ইনকর্পোরেট করেন, তখন কিন্তু আপনি দেখবেন যে সেও মোটিভেটেড হবে। কারণ হিউম্যান সবসময় চায় যে জিনিসটাকে বুঝতে, এবং সে যদি এটাতে বেনিফিটেড হয় এবং তার ভালো হয়, তখন কিন্তু সেটা অটোমেটিক্যালি নিতে পারে, কাজ করবে। হ্যাঁ, কারণ সে যদি তার বেনিফিট না দেখে, তখন তো সে কাজ করতে চাবে না, কিংবা সে এটাকে একটা অবস্টাকল মনে করতে পারে। বেনিফিটটা এটা যদি তাকে আপনি আরো ক্লিয়ার করে দেন, কিংবা তাকেও বলেন যে এটা দিয়ে সে কি মনে করছে, এবং আপনি ক্ল্যারিফাই করেন কোনো ইস্যুস থাকলে, কিছু মনে করলে কি হবে, কিংবা কোনো ফ্লেক্সিবিলিটি যদি লাগে। ফর এক্সাম্পল আপনার সকাল 9টায় অফিসে আসতে হবে, হয়তো দেখা গেল বিকালে আপনি 2 ঘন্টা আগে ছেড়ে দিতে পারবেন যাদের লাগে। সো কিন্তু এই কমিউনিকেশন এবং এটা যে করতে পারবে, এটা করা সম্ভব হয়েছে কিনা, আপনি যদি এগুলো আরেকটু চেক করে দেখেন, আমি শিওর ইউড ফাইন্ড এ ওয়ে যেখান থেকে। তাহলে কি সব বিষয়টা এরকম যে ইনিশিয়াল লেভেলে যারা ব্যবসা শুরু করবে, একটা ভালো স্ট্র্যাটেজি বা সিস্টেম ডেভেলপ করতে চাচ্ছে, হয়তো তার অবস্থান এখন অতটা এস্টাবলিশড না, কিন্তু ভবিষ্যতে কি করতে চায়, যে তার স্বপ্নগুলো
এবং সেই স্বপ্নে যে সেও একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এটা তাকে বোঝাতে হবে। অবশ্যই এটা শুধু শুধু স্টার্ট আপ কিংবা যারা ছোট কোম্পানি কিংবা স্টার্ট করেছে তাদের জন্য না। সবার সবার organization, জন্য হুম, সব স্টাফ সব এমপ্লয়ি যেই লেভেলই হোক সবাই জানতে চায় যে তার অর্গানাইজেশন কী করছে, কোন চেঞ্জটা কেন করছে, কীভাবে বুঝতে চায়। সেই জন্য একটু আগে বলেছিলাম যে ওভার ক্ল্যারিফিকেশন ইজ ওকে, not under communication or under clarification. So you will have to communicate again and again, kind of again, কারণ we people are different, এক একজনের সেন্সও ডিফারেন্টভাবে কাজ করে। সো আপনি হয়তো একটা মিটিংয়ে দুইটা মিটিংয়ে বলেছেন কেন আপনি এটা করছেন, দেখা গেল ওই দুইটা মিটিংয়ের সময় একজন টিম মেম্বার ছুটিতে ছিল। আপনি হয়তো এটা খেয়াল করেন, আপনি মনে করছেন যে আমি তো দিয়েছি, সবাইকে ইমেলও জানাইছে, পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ। পাওয়ার পয়েন্টও পাঠিয়ে দিয়েছি, কিন্তু নট এনাফ। নট এনাফ। হ্যাঁ, অনেকের জন্য ইয়েস, উই পিপল আর ডিফারেন্ট বললাম। অনেকের জন্য আছে পাওয়ার পয়েন্ট দেখে বুঝে নেবে, তার যদি দুইটা কোশ্চেন থাকে আপনাকে করবে। বাট অনেকে আছে যে না এটা তো পাঠিয়েছে, এখন আবার আমি কি করব। সো অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ লিডার, ইটস ইউর ডিউটি টু এনশিওর যে ইউর টিম মেম্বার হ্যাজ আন্ডারস্টুড হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার অ্যান্ড হোয়াই, হাউ দে ক্যান বি বেনিফিটেড হেয়ার। এটাতে তার কি আছে এখানে, এই জিনিসটার জন্য সে বুঝতে পারে। আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি, আমি দেখেছি যে আল্লাহর রহমতে এদের খুবই কাজ করে, এবং মানুষজন কিন্তু শুধু ওই রোল না, ওই রোলের বাইরেও ট্রান্সেন্ড হয়ে কন্টিনিউয়াসলি লাইফ লং তারা তাদের লাইফের জন্য এবং আমার জন্য খুব বেনিফিশিয়াল কাজ করেছে। So, মানে যখন সে দেখছে তার একটা বেনিফিট আছে, ভবিষ্যৎ সিকিউর। জি। এবং ওই যে একটু আগে বলেছিলাম, আপনারা খেয়াল করেছেন কেন, কেয়ার অ্যান্ড গ্রোথ। সো আমাকে কেয়ারটা কিন্তু এনশিওর করতে হবে, ইটস নট, এবং এটা বিয়ন্ড মাই অর্গানাইজেশন ক্যাপাবিলিটি। যে আমার অর্গানাইজেশন ফর এক্সাম্পল প্রভিডেন্ট ফান্ড দেয় না, এখন তার মানে কি আমার যারা অর্গানাইজেশন স্টাফ আছে, আমার যারা টিম মেম্বার আছে, তারা মনে করবে যেহেতু প্রভিডেন্ট ফান্ড দেয় না, সো আমি এই বস কিংবা এই কোম্পানির সাথে আমার কোনো রিলেশনশিপ, ইটস নট, ইটস নট। সো এর বাইরেও আমার ক্যাপাসিটি অনুসারে আমি দেখতে হবে সে যেন বুঝতে পারে যে আমি তাকে রিয়েলি কেয়ার করছে, রাইট রাইট। শোক ভাই, আপনি একজন কর্পোরেট স্ট্র্যাটেজিস্টের পাশাপাশি আপনি কিন্তু ধরেন অনেক ধরনের ট্রেনিং করছেন, আপনি নিজেকে ডেভেলপ করছেন, সেলফ ডেভেলপমেন্ট আমি যদি বলি, এবং বিভিন্ন লাইক ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কানেক্টেড হয়েছেন। সেই সম্বন্ধে যদি একটু কাইন্ডলি বলেন যে এটা আপনাকে কীভাবে আপনার প্রফেশনে হেল্প করছে, স্ট্র্যাটেজিতে হেল্প করছে, কেন অন্যরাও সেটা করবে কিংবা কেন আমিও করব। মানে সেলফ ডেভেলপমেন্ট ডেফিনেটলি মানে কন্টিনিউয়াসলি আমাকে মানে অনেক বেশি হেল্প করে। আমি কন্টিনিউয়াস শিখতে থাকি। ফর এক্সাম্পল আমি 2019-এ টোস্ট মাস্টারে জয়েন করেছি। তো টোস্ট মাস্টারে জয়েন করার পরে কিন্তু আমি প্রথমে অনেক বেশি জানতাম না, তারপরে জানলাম জিনিসটা কি, তারপর প্র্যাকটিস করলাম। তারপর দেখেন আমি কিন্তু টোস্ট মাস্টার থেকে অনেক জিনিস শিখতে পেরেছি। তো অনেকে টোস্ট মাস্টার ইটস বেসিকলি সেড ফর পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ। তো অনেকে ভাবে যে লিডারশিপ মানে মনে হয় ওখানে ক্লাবের লিডারশিপ রোল পাইলে মনে হয় লিডারশিপ হবে। সো ব্যাপারটা জিনিসটা তা না। ওইখানে যত প্রজেক্টস আছে ওই প্রজেক্টগুলো সবই সবই leadership লিডারশিপ প্রজেক্ট। সো আমার একটা দুঃখের সময় আমার বাসায় আত্মীয় স্বজন আসছে, তখন আমি কিভাবে কথা বলবো, এই প্রজেক্টটা কিন্তু টোস্ট মাস্টারে আছে। সো দ্যাট বিকামস এ অটোমেটিক ইউর লিডার, যে আপনি কিভাবে কথা বলছেন। রাইট। সো একটা ক্রাইসিস মুভমেন্টে আপনি Speak কিভাবে to lead. স্পিক টু লিড, হ্যাঁ, ক্রাইসিস মুভমেন্টে কিভাবে কথা বলবেন, এমপ্যাথি কিভাবে করবেন। সো বিভিন্ন ভলান্টিয়ারি করেছি, আমি শিখেছি। লার্নিং একটু আগে বললাম, প্রজেক্ট ম্যানেজমেন্টে যখন আমি ইভেন প্রজেক্ট ম্যানেজমেন্ট যখন আমি সার্টিফিকেশন নেই, তখন কিন্তু আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে তখনও কাজ করি না, আমি সেলস ম্যানেজার হিসেবে কাজ করি। কিন্তু সেলস ম্যানেজার হিসেবে কাজ করার সময় আমার প্রজেক্টের মাঝে মাঝে সুপারভিশন করতে হতো, সামারিটা 3 মাস পরে নিতে হতো। ওইটা করতে আমার মনে আছে আমার এক বন্ধু কাজ করতো স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিংয়ে, ওর অফিসে একদিন এই যে কাউরান বাজারে গেছিলাম, ওইখানে তার টেবিলে সে দেখি যে এই পিএম বুক, প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, হ্যাঁ আমি হোয়াট ইজ দিস, তারপর শুনলাম, তখন আমি আই গট ইন্টারেস্টেড, আমি তারপর কালেক্ট করে ওইটা আমি পড়ি। তারপর এভার সিন্স আমি প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রোগ্রাম ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, সো এগুলো কিন্তু সবই সেলফ ড্রিভেন আমি করেছি। কারণ কি আমি দেখেছি যে এটা কীভাবে কাজে লাগে, বললাম দিস ইজ এ লাইফ স্কিল। সো আপনি যেই জিনিসটাই শিখেন, আমি দেখি প্রত্যেকটা মানুষ হচ্ছে একসাথে একটা মানুষ, আপনি পার্সোনাল জিনিসটাকে আলাদা করতে পারবেন না, আপনি অফিসে কাজ করেন শুধু আলাদা করতে পারবেন না। ইফ ইউ আর লিডার এট ফ্যামিলি, ইউ আর লিডার এট অফিস। ইফ ইউ আর লিডার এট অফিস, ইউ আর লিডার এট ফ্যামিলি। ইফ ইউ আর কম্প্যাশনেট, ইফ ইউ আর জেনারেস ইন এভরিওয়্যার, ইউ আর কাইন্ড অফ প্যাটার্নটা এটা। হ্যাঁ। সো আমি যখনই যে জিনিসটা শিখেছি, দেখেছি নলেজ বাড়লেই আমি দেখেছি কন্টিনিউয়াসলি আমি ওইটাকে অল্প করে করে ইমপ্লিমেন্ট করতে পারি। সো দিস ইজ ট্রিমেন্ডাস। সো একসময় আমি স্ট্র্যাটেজি জানতাম না, একসময় আমি ইনোভেশন জানতাম না। এবং আপনি যদি দেখেন আমি কিন্তু ক্যারিয়ারে কাজও করেছি বিভিন্ন, আমি বলেছিলাম টেকনিক্যাল সেলস দিয়ে কাজ শুরু করেছি, তারপরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সেলস, তারপরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড মার্কেটিং, দেন জেনারেল ম্যানেজমেন্ট ইনক্লুডিং আপনার রেগুলেটরি ম্যাটার্স, ফাইন্যান্স ম্যাটার্স, অ্যাকাউন্টিং ম্যাটার্স অ্যান্ড হোয়াট নট। Business development is always, and then again from Banglalink I have worked for regulatory matters for BTRC and all the telecom regulations, and so অনেকজন মনে করে আমি কি ল ব্যাকগ্রাউন্ডের কিনা, I'm not. So and of course এখন আবার স্টেকহোল্ডার রিলেশনশিপ দেখছি, ভলান্টিয়ারিতে কাজ করেছি আমি, সেলস, অপারেশন, কর্পোরেট অ্যাফেয়ার্স, কর্পোরেট স্ট্র্যাটেজি,
সো সব কিছুতে কাজ করেছি যেগুলো আমি দেখেছি যে ইয়েস আপনার লার্নিংয়ে ডেফিনেটলি শেষ। আপনি যদি আপনার লাইফে সাকসেসফুল হতে চান, আপনার দরকার স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার বেটার ভার্সন হতে চান, আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে আপনার স্কিল, যেমন সিচুয়েশনাল লিডারশিপ, পাবলিক স্পিকিং অ্যান্ড লিডারশিপ স্কিল, ইফেক্টিভ কমিউনিকেশন। মাইন্ড মাস্টারি। এর জন্য রয়েছে অথেন্টিক একটা প্রতিষ্ঠান যারা আপনাকে হেল্প করবে আপনার স্কিল ডেভেলপমেন্টে। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে কনকোয়ারিং বাউন্ডারিজ, এবং যেখানে আছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড মাস্টার ট্রেনার সিচুয়েশনাল লিডারশিপের উপরে, এবং উনি হচ্ছেন আমাদের মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, যিনি সেখানে থাকছেন এবং থাকছে তার পুরো টিম, যারা আপনাকে এই সকল বিষয়ে স্কিল করে তুলবে এবং আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলে। যারা এই কোর্স এনরোল করতে চান, আমাদের পডকাস্টের নিচেই দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্ক থেকে এনরোল করুন এবং স্পেশাল ডিসকাউন্টে আপনার নিজেকে নিয়ে যান অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ। কিন্তু আপনি কন্টিনিউসলি শিখতে থাকলে কন্টিনিউসলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে সেলফ ডেভেলপমেন্ট করে করে মানে আপনার বেটার ভার্সনটা আপনি বের Better করার version. চেষ্টা করছেন। আর শোক ভাই, এখানে রিলেটেড কোয়েশ্চেন, মানে এইটার সাথে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু আপনি বলছিলেন, তো আমি জানি ধরেন আপনি অনেক ধরনের ট্রেনিং করেছেন, কোর্স করেছেন এবং প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করছেন। তো আপনি যদি 3টা স্কিলের কথা বলেন, যে 3টা স্কিল আপনাকে সবসময় এগিয়ে দিচ্ছে এই এতগুলো স্কিলের মধ্যে কিংবা এতগুলো স্টাডির মধ্যে, এই 3টা স্কিলের কথা যদি আপনি সবাইকে বলেন, যে কোন 3টা স্কিল আপনাকে এগিয়ে দিচ্ছে এবং যেটা অন্যদেরও এগিয়ে দিতে সহায়তা করতে পারে। Number one, leadership skills. So this has many part leadership, of course. So number one, leadership. Number two, communication. Number two, communication, and number three would be empathy. এমপ্যাথি, So if you অন্যদের প্রতি অন্যদের, যেটা, হ্যাঁ, হ্যাঁ if you understand others, কেন মানুষজন এটা ফিল করছে, everyone has reason. So এটা নিয়ে আমি একটা বলি, so every emotion is right. Every emotion is right. The reason behind the emotion may not always be right. সো আমি একটা জিনিস এইভাবে ফিল করছি, আমি এখন তৃষ্ণার্ত, তো আমি এখন আমি তৃষ্ণার্ত, এই ফিলিংস ইজ রাইট। এখন আপনি যতই বলার চেষ্টা করেন যে আপনাকে তো আধা ঘন্টা আগে আপনি 2 লিটার পানি আপনাকে খাওয়ালাম, আপনি এখন কীভাবে তৃষ্ণার্ত হন, ইট ডাজন্ট ম্যাটার। এটার পিছনে কেন আমি তৃষ্ণার্ত আমি ফিল করছি এটা ম্যাটার না, কিন্তু ফিলিংসটা হচ্ছে রাইট। সো আপনার এমপ্যাথি জিনিসটা হচ্ছে এটা, মানে ইমোশন ইজ রাইট, ইমোশন ইজ রাইট, ইমোশন ইমোশন ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ, ইমোশনের পিছনে কারণটা অলওয়েজ ভ্যারি, এটা হয়তো এক একজনের জন্য, হ্যাঁ, রাইট, এক পারসেপশনের, একজনের জন্য এক একটা হতে পারে। রাইট। সো এবং এটার সাথে এমপ্যাথি জিনিসটা যে কারণে আমি বলছি, এটার সাথে যদি আপনি দেখেন, আমি আরেকটা সিমিলার ডায়ালগ আমি অন্য লিঙ্কডিনের একটা কোর্স থেকে পেয়েছিলাম। সো ফ্রেড ক্রফম্যান নামে আর্জেন্টিনা ইকোনমিস্ট, সে তখন আমেরিকাতে থাকতো, তখন তার একটা লিঙ্কডিনের, সে একসময় লিঙ্কডিন যে আছে লিঙ্কডিনের ভিপি ছিল, ভিপি ফর ডেভেলপমেন্ট, প্রফেসর থেকে সাডেনলি সে এখানে আসছিল। তার একটা ডায়ালগ আছে যে ইফ ইউ আর নট পার্ট অফ এ প্রবলেম হ্যাঁ, ইউ ক্যানট সলভ ইট। মানে ইউ হ্যাভ টু বি পার্ট অফ প্রবলেম ইউ হ্যাভ টু থিঙ্ক to solve ইউ আর it. পার্ট অফ এ প্রবলেম। তো দুনিয়াতে অনেক প্রবলেম আছে, মনে করেন ক্লাইমেট চেঞ্জ, দেন আপনি বললেন ইউ হ্যাভ নট ক্রিয়েটেড দিস ওয়ান, দেন ইউ ক্যানট সলভ ইট। দ্য মোমেন্ট ইউ ফিল যে ইউ আর নট পার্ট অফ ইট, ইউ কাইন্ড অফ ফিঙ্গার পয়েন্ট টু সামবডি এলস, সে রেসপন্সিবিলিটি সে নেবে সে না। রেসপন্সিবিলিটি নিচ্ছে না। সো এভরি প্রবলেম অ্যারাউন্ড ইউ, ইন অর্গানাইজেশন, ইন ফ্যামিলি অ্যান্ড হোয়াট নট, ইন স্টেট লেভেল ইভেন, সো ইউ আর পার্ট অফ ইট। ফর এক্সাম্পল, আমরা যদি মনে করি স্টেট ফাংশনিং ঠিক মতো করছে না, তার মানে কি, সিটিজেন আই হ্যাভ অলসো ডিউটিস, সো এম আই ডুইং মাই ডিউটিস। তা আমি যেহেতু করছি না, সো এটা দেখা দেখি, এভাবে যদি দেখেন, এটা দেখে দেখি আরও চারজনে করছে না, না করার কারণে কিন্তু আমাদের স্টেট ভালো ফাংশনিং করছে না। দিস ইজ, সো এভরি প্রবলেম অ্যারাউন্ড ইউ, ইউ আর পার্ট অফ ইট। সো ফার্স্ট ইউ নিড টু ফিল এ পার্ট অফ ইট। সো এটা করার জন্য ডেফিনেটলি আপনাকে অন্যদের সিচুয়েশন কী, এই জিনিসটা বুঝতে হবে, সেটাই হচ্ছে এমপ্যাথি। আর লিডারশিপের তো ডেফিনেটলি বড় পার্ট আছে। ইন শর্ট, লিডারশিপ, কমিউনিকেশন অ্যান্ড এমপ্যাথি। কমিউনিকেশন ইজ সামথিং আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে ইউ ক্যান নেভার লার্ন কমপ্লিটলি, নেভার এনাফ। সো কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে এবং চেষ্টা করতে হবে। কনটেক্সটও ডিফারেন্ট হবে, সিচুয়েশন ডিফারেন্ট হয়ে যাবে। এবং শুধুমাত্র কমিউনিকেশন আমাদের ভালো না হওয়ার কারণে, অথবা আমরা কমিউনিকেট প্রপার যখন করতে না পারি, এই কারণে কিন্তু আমাদের অনেক প্রবলেম হচ্ছে। আপনি একটু আগে আলমাজ ভাইয়ের কথা বলছিলেন, আলমাজ ভাইয়ের একটা প্যারেন্টিং কাইন্ড অফ ডিসকাশন এটা মনে হয় ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপ ছিল, তো উনি ওটাতে বলেছিলেন যে স্টাডি করে দেখা গেছে যে সমস্ত হাজব্যান্ড ওয়াইফরা 24 ঘন্টার ভিতরে দিনে 13.5 মিনিট যে কোনোভাবেই কথা বলে, যে কোনোভাবেই ফোনে ঝগড়া বলে না, বাসায় ঝগড়া বলে, মারামারি বলে, দে ডোন্ট গেট ডিভোর্স। 13 মিনিট কথা 13 মিনিট যদি আবার যে সে কথা বলে, আচ্ছা, দেখছি। সো 13 মিনিট কিন্তু অনেক বেশি সময় না। সো 13 মিনিট যদি কথা বলে, তার মানে মিনিমাম 13 মিনিট ইম্পর্টেন্ট। 13 মিনিট ইম্পর্টেন্ট। সো ডেফিনেটলি কমিউনিকেশনের প্যাটার্নটা যদি আপনি বলেন, কমিউনিকেশন ইজ সো ইম্পর্টেন্ট ইন এনি কাইন্ড অফ রিলেশনশিপ।
সো অ্যান্ড মোস্টলি ওভার কমিউনিকেশন ইজ গুড, কারণ আমরা অনেক সময় জানি না, রাইট। মোস্টলি অনেক সময় আমাদের অবস্থানটা আমরা বুঝাতে অবস্থা পারি না। বুঝাতে পারি না। এটার সাথে শখ ভাই একটা জিনিস আমার মনে পড়লো, বাট ইটস নট লাইক রিলেটেড, বাট ইটস লাইক আপনি যেটা পার্ট অফ প্রবলেম পার্ট অফ সলিউশন বলছিলেন, লাইক ওয়ান অফ মাই বসেস, সে একবার বলেছিল যে হি ওয়াজ আমেরিকান, সে বলতেছিল যে ডোন্ট বি এ পার্ট অফ প্রবলেম, বি এ পার্ট অফ সলিউশন। লাইক সে হয়তো অন্য পার্সপেক্টিভে বলেছে, মানে এটা সম্বন্ধে যদি আপনি একটু বলেন। এটা আমি বলবো এটা একই কথা। এটা একই সো কথা, ফার্স্ট ইউ নিড টু বি পার্ট অফ দিস অ্যান্ড দেন ডোন্ট স্টে দেয়ার, Stay ডোন্ট স্টে there. ইনস্টেড Right. এন্ড দেন ফাইন্ড এ সলিউশন। বিষয়টা কি ভাই, আমি আগে প্রবলেমের যখন পার্ট হচ্ছি তখন আমি সমাধানটা খুঁজে বের করতে পারি। খুঁজে বলছি, কারণ আমি প্রবলেম তৈরি করছি, এভাবে দেখেন, আমি প্রবলেম তৈরি করছি, দেন লেট মি সলভ ইট। এখন এই অ্যাটিটিউডটা আমার তখন আসলো, তখন হয়তো বা ফিল্টারটা চেঞ্জ তখন ফিল্টারটা চেঞ্জ হয়ে যে না, আমি এই প্রবলেমটা হয়ে গেছে, আমার জন্য হোক আরেকজনের জন্য হোক, বাট এখন হাউ টু সলভ ইট। সলভ ইট। কারণ অনেক সময় কি আমি অনেক প্রবলেম দেখেছি, যেমন অনেক প্রজেক্টে দেখেছি কিংবা বিভিন্ন অর্গানাইজেশনে দেখেছি, যেটা করে যে ওকে প্রবলেমটা কে করলো, এ এ এ এবং অ্যানালাইসিস করতে থাকে, মানে সময় চলে যায়, বাট নোবডি টকড অ্যাবাউট লাইক হাউ টু সলভ ইট। তো এই জন্যই হয়তো বা কথাগুলো আসে যে বি পার্ট অফ এ সলিউশন, নট দ্য প্রবলেম, মানে ওই মোমেন্টে যখন হয়ে গেছে। কিন্তু আপনি এটাকে যদি ঘুরিয়ে বলেন যে ইফ ইউ আর পার্ট অফ দিস, আপনি নিজের কাছে চান যে আপনার এই জিনিসটা ভালো না, আপনি একটা ময়লার ড্রেস পরে আছেন, আপনি কিন্তু চাইবেন না, কারণ আপনি ক্লিন করে ফেলতে চাইবেন। সো ইফ আর পার্ট অফ দিস প্রবলেম, সো ইউ আর গোয়িং টু সলভ দিস। সো এবং তখন আপনি এই জিনিসটাকে অনেক সিরিয়াসলি ডেফিনেটলি সলভ করতে চাইবেন। সো দুইটা আসলে বলতে পারেন একই কথা, ধরনটা, হ্যাঁ ধরনটা, এবং আই থিঙ্ক দিস ইজ এ লাইক এ মাইন্ডসেট। কারণ আমরা অনেকেই আছি, কিংবা আমরা যারা কর্পোরেটে আছি, আপনারা যারা আছেন সবাই, যে আমরা কিন্তু একটা প্রবলেম হয়েছে সেটা নিয়ে কথা বলতে পছন্দ করি, একজন একজনকে মানে এই করি যে না সে করেছে কিংবা তার জন্য হয়েছে, কিন্তু এইটা কত তাড়াতাড়ি সলভ করা দরকার সেটা নিয়ে কিন্তু আমরা মানে কম কথা বলি, কিংবা সেটার পার্ট হতে চাই না, রেদার সেটারই পার্ট হওয়া উচিত আমাদেরকে। অ্যাবসলিউটলি, আমাদের যে কোনো প্রবলেম আমাদের কিভাবে সলভ করতে হবে। Whoever done it. হ্যাঁ রাইট, এটা যদি কজ খুঁজে পাই অনেক সময় যে তার ভেরি গুড, কিংবা কজ খোঁজার জন্য আমাকে অন্যদের সাথে কথা বলতে হতে পারে, আমি এটা কী কারণে হয়েছে, তারপর এটাকে কীভাবে সলভ করতে হবে। সো এই অ্যাটিটিউড আমরা ওভারঅল সোসাইটিতে নিয়ে আসতে পারলে, অর্গানাইজেশন, ফ্যামিলি, নেক্সট জেনারেশন, এভরিবডি উড বি অলওয়েজ সিকিং দিস সলিউশন। এবং ইনস্টেড অফ ব্লেমিং আদার্স, যে ওকে আমি তো এটার পার্ট না বললাম, সো আমি প্রবলেমের পার্ট হলে, এখন যদি আমার বাড়িতে কোনো প্রবলেম থাকে, আমি যদি বলি এটা আমার, আমি জানি না, আমি এটা পার্ট না, তাহলে কি আমি এটা সলভ করতে চাইবো? তাহলে অন্যদেরকে ব্লেম করবো? ইট ডাজন্ট গো। তো আমার বাড়িতে যেটা আছে দেখেন, আমার লাইফে যেটা আছে, আমি কিন্তু সলভ করতে চাই। সো ইউ নিড টু বি পার্ট অফ দিস প্রবলেম, ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি, দেন সলভ ইট। রাইট। আর ওইটার যে অ্যানালাইসিস করা, যেটা আমরা যেটা ক্রস অ্যানালাইসিস করলাম যে কেন হলো, কিভাবে হলো, সেটা হয়তো বা ভবিষ্যতে যাতে না হয় সেটা রাস্তাটা বন্ধ করা, বাট সলিউশনটা তো ওই সময় করতে হবে। হ্যাঁ, আপনার সলিউশন ওই সময় করতে হবে কিনা সেটা হচ্ছে আপনার প্রায়োরিটির উপরে। হ্যাঁ, ইউজুয়ালি আপনাকে সলিউশন করতে হবে। সো আপনার হতে পারে যে 4 জরুরি জিনিস আপনার হাতের কাছে আছে, তখন আপনি ওইটা করে তারপরে করবেন, বাট অবশ্যই, অথবা এটাকে ডেলিগেট করতে হবে, অন্য কেউ করবে। সো জিনিসটা হচ্ছে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের এটা ডেফিনেটলি। শখ ভাই, আমরা জানি যে আপনি একজন পিসিসি, আইসিএফ থেকে আপনি পিসি সার্টিফাইড হয়েছেন, তো আপনি 1-to-1 কোচিং করান। তো সেক্ষেত্রে আপনি যখন 1-to-1 কোচিং করান, এখানে আপনি কোন 3টি বিষয়ে সবসময় বা কোন 3টি টুলসের বিষয়টা খুব ফোকাস রাখেন যদি বলতেন? ফার্স্ট হচ্ছে আমার ক্লায়েন্ট অথবা যাদের কোচিং করাচ্ছি, যাকে তার সিচুয়েশনটা বুঝতে পারার চেষ্টা করা, শোনা, লিসেনিং, বিং প্রেজেন্ট, এখানে থাকা, অ্যান্ড দেন তাকে কীভাবে ফ্যাসিলিটেট করতে পারি আমি তার গ্রোথের জন্য। সো এই দুইটা থাকে আমার মেইন। সো এটা করার জন্য অনেক সময় আমাকে কিছু টুলস ইউজ করতে হয়, যেটার মাধ্যমে তাকে আমি ফ্যাসিলিটেশনটা করতে পারি। সো বেসিকলি বিং প্রেজেন্ট দেয়ার, অ্যান্ড দেন ক্লায়েন্টস ফিউচার গ্রোথ, ফ্যাসিলিটেট হিজ অর হার গ্রোথ, অ্যান্ড দেন প্রেজেন্টের মানে কি আপনি জিনিসটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন, কনসেন্ট্রেট করেন? ঠিক বোঝা বলবো না, শোনার চেষ্টা করি। শুনে আমি তাকে ওইখানকার কোশ্চেনের মাধ্যমে তার সিচুয়েশনটাকে, সো একটা জিনিসকে হয়তো 2-3টা অ্যাঙ্গেলে সে কীভাবে দেখছে, তখন তার কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সো বিং প্রেজেন্ট দেয়ার, সো তার সাথে জিনিসটাতে থাকা। সো এটা হচ্ছে নাম্বার 1। যে কোনো কোচের জন্যে আপনার অবশ্যই ক্লায়েন্টের সাথে থাকতে হবে, যে ক্লায়েন্ট যে জিনিসটা চিন্তা করছে, এই জিনিসটাতে আপনি কীভাবে তাকে অ্যাসিস্ট করতে পারেন, তার এই জিনিসটাকে রিয়েলাইজ করার। জি। আচ্ছা, আর শোক ভাই, এই যে মানে আপনার যে কোচিং মেথড, এটার সাথে আসলে আমাদের যে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা আছে, এটা আসলে কতটুকু জড়িত, কিংবা এটা আপনি কিভাবে আসলে এটাকে
অ্যানালাইসিস করেন যে তার সাইকোলজিক্যাল পার্টটা কিংবা সে ডিপ্রেসড কিনা কিংবা এই সম্বন্ধে যদি আপনি একটু বলেন। সাইকোলজিক্যাল পার্টটা খুবই মানে ওতপ্রোতভাবে জড়িত, কারণ আমাদের অনেক বায়াস থাকে, আমরা একভাবে বড় হয়েছি, এক জায়গায় কাজ করছি, এক একটা রকম এক এক জিনিসকে এক এক প্রবলেমকে আমরা এক একভাবে দেখি, বাট এটার সাথে সাইকোলজির অনেক জিনিসের কমন কানেকশন আছে। তো এখন আপনি যেটা বলছেন ডিপ্রেসড, এটা যদি ক্লিনিক্যালি ডিপ্রেসড হয় তাহলে আমরা সার্টিফাইড কোচরাও আমরা এটাকে টেক কেয়ার করতে পারি না। সো এখন আমরা কীভাবে বুঝতে পারবো যে আসলে সে ক্লিনিক্যালি ডিপ্রেস কিনা, সেটার জন্য আমাদেরকে আইসিএফ থেকে একদম ডিরেক্টিভ মডিউল আছে যে আমি এই জিনিসপত্র চেক করব। ফর এক্সাম্পল আমি নিজেও আগে জানতাম না যে ইটিং ডিসঅর্ডার থাকতে পারে, মানে সে বেশি বেশি খাচ্ছে। বেশি খাচ্ছে। ইটিং ডিসঅর্ডার ইজ এ ক্লিনিক্যাল ডিফিকাল্টি, ক্লিনিক্যাল ডিপ্রেশনের মতো। সো অনেক বেশি যদি আপনি খেতে থাকেন এবং এটা যদি সে রিপোর্ট করতে থাকে আমি তো খুব বেশি খাচ্ছি, 3 মাস ধরে খুব বেশি খাচ্ছে, দেন আই উড হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সে অ্যাকচুয়ালি তার আগে কাউন্সিলরের কাছে অথবা থেরাপিস্টের কাছে যেতে হবে। সো এটা আমি কিন্তু কোচিং শিখতে গিয়ে আমি এটা জেনেছি। এর আগে আমি কিন্তু জানতাম না যে ইটিং ডিসঅর্ডার ক্যান বি মানে বিষয়টা কিরকম ভাই, যে সে একটা ডিপ্রেশনে পড়েছে বা মেন্টালি আপসেট, ওই সময়টাতে সে যখন বেশি আপসেট হচ্ছে তখন সে বেশি ফুড ইনটেক করছে, বিষয়টা কিরকম? না শুধু যখন ডিপ্রেশন জিনিসটা কি একটা পয়েন্টে না। মনে করেন আপনার যখন জ্বর হয় আপনি জানেন যে আপনার 102 জ্বর হয়েছে, দিস ইজ এ পয়েন্ট। মনে করেন 100 ডিগ্রি উপর উঠলে আপনার জ্বর হয়েছে, এটা আপনি জানেন। কিন্তু ডিপ্রেশনটা হচ্ছে স্পেকট্রাম, এটা এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত। এখানে অনেক রকমের মানে বিভিন্ন ধরনের সিম্পটম বিভিন্ন ধরনের সিমটমস এবং আছে। তো সেই জন্য কি ইটিং ডিসঅর্ডার ইজ ওয়ান অফ দ্যাম। সো এই ধরনের আমাদের একটা গাইডলাইন আছে। সো ওই গাইডলাইন থেকে আমরা যখনই দেখি এটা, ফর এক্সাম্পল কারো যদি নিকট আত্মীয় মারা যায়, সেটার জন্য সে দুঃখ পাবে, তার গ্রিফ থাকবে, এবং এটা যদি 6 মাস ধরে সেই গ্রিফের কারণে সে তার স্বাভাবিক লাইফ ব্যাহত হয়, তাহলে কিন্তু সে ডিপ্রেশনে পড়ে গেছে, ক্লিনিক্যালি ডিপ্রেশন। তখন তাকে থেরাপিস্টের কাছে যেতে হবে। এই ধরনের আমরা যদি পাই তখন আমরা তাকে রিকোয়েস্ট করি অথবা রেফার করি, রেসপেক্টফুলি আমরা রেফার করি থেরাপিস্টের কাছে যাওয়ার জন্য। তখনও আমরা সবসময় ক্লিয়ার করে নিই, আমরা বলি যে সো ক্যান আই কমেন্ট অ্যাবাউট ইউর মেন্টাল স্ট্রেংথ, ইফ অনলি ক্লায়েন্টস উড লাইক টু লিসেন, তখন আমরা এটা বলি। রাইট। শোক ভাই, যে এছাড়াও জি আসাদ ভাই একটু বলি, এছাড়াও কিন্তু sure. সাইকোলজির রেগুলার যে সমস্ত টপিকস অথবা আন্ডারস্ট্যান্ডিং আছে সবই কিন্তু আমাদের কোচিংয়ে অবশ্যই কাজে লাগে। এটা পজিটিভ সাইকোলজি হোক, আপনার নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং হোক, সো আপনার সব ধরনের সাইকোলজি কিন্তু এখানে কাজে লাগে, মানে কোচিংয়ে কাজে লাগে। ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে যে আমার কাছে মনে আসলো, ধরেন অনেক কোম্পানি হয়তো বা ধরেন ছোট মাঝারি বিভিন্ন কোম্পানি হয়তো, সেখানে হয়তো বা ধরেন আপনার স্ট্র্যাটেজিস নাও থাকতে পারে। মানে তো সেই ক্ষেত্রে হয়তো বা ওখানে যে ওনার আছে কিংবা যে হচ্ছে সিইও আছে, সে হয়তো স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছে, সে হয়তো বা আপনার মতো এক্সপার্ট না অন স্ট্র্যাটেজি। তো একজন যদি তার স্ট্র্যাটেজি স্কিলটাকে ডেভেলপ করতে চায়, ইটস এ স্কিল, নেগোসিয়েশন যে এরকম একটা স্কিল, স্ট্র্যাটেজি একটা স্কিল। তো ওই স্ট্র্যাটেজি স্কিল ডেভেলপ করার জন্য সে আসলে কী করতে পারে, মানে ইউর সাজেশন। ওকে, তো এখন আপনার ট্র্যাডিশনাল স্ট্র্যাটেজি যেগুলো আছে সেগুলোর জন্য সে কোথাও একটা কোর্স করতে পারে। ফর এক্সাম্পল কোর্সেরাতে ফ্রি কোর্স আছে, স্ট্র্যাটেজি কোর্স করতে পারে। ওইখানে সে কী পাবে, আপনার বিভিন্ন থিওরিও পাবে, মডেল পাবে, যে একটা সোসাইটিতে একটা বিজনেসের জন্য কী কী জিনিস থাকে, এনভায়রনমেন্ট থাকে, লিগ্যাল এনভায়রনমেন্ট থাকে, আপনার ক্যাপাসিটি থাকে, লজিক্যাল ক্যাপাসিটি থাকে, সেগুলো নিয়ে তার জায়গাটাকে, ওই যে বললাম একটু আগে, সোয়াট অ্যানালাইসিসের মাধ্যমে সে যদি দেখে সে কোনটাতে ভালো কোনটাতে খারাপ, কোন রেগুলেশন চেঞ্জ হচ্ছে, কোন জায়গাটাতে সে ফাঁকা জায়গা রয়ে গেছে, ফ্যাসিলিটিস নিতে পারবে, এগুলো সে ট্র্যাডিশনালি শিখতে পারবে। বাট এখন আবার দুনিয়াতে স্টার্ট আপ কিংবা ছোটো কাজ কিংবা এত বেশি অ্যাজাইল হয়ে গেছে দুনিয়া, তো ওইগুলোর জন্য আবার ডিজাইন থিঙ্কিংও তাকে শিখতে হতে পারে। তো ডিজাইন থিঙ্কিং যদি শিখে তখন সে করবে ইটারেট করবে, যেটাকে বলে আপনি ছোটো একটা প্রোডাক্ট তৈরি করবে, একটা ডিজাইন করবে, ট্রাই করে দেখবে তার রিয়েল কাস্টমারের সাথে। সো এই ধরনের জিনিস তাকে দুইটা অ্যাঙ্গেলে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ক্লাসিক্যাল স্টাইলে স্ট্র্যাটেজিটা কীভাবে কাজ করে সেই ধরনের কোর্সও তাকে করতে হবে অথবা পড়াশোনা করতে হবে, জানতে হবে। একই সাথে যে আপনার স্টার্ট আপ এবং স্মল কোম্পানি কিংবা টেক কোম্পানি হিসেবে এখন কী করে, কারণ এগুলো কিন্তু এখন মার্জ হয়ে গিয়েছে। সো আপনি যত ট্র্যাডিশনাল বড় কোম্পানি হন, স্টিল আপনাকে টেকে আসতে হবে, এবং টেক থাকলে তো আপনার টেকে থাকতেই হবে। সো দুইটার মার্জ করে মানুষজনকে এখন বেসিকলি আপনার জিনিসটা শিখতে হবে। ওইখানে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ অলসো গুড স্কিল, কারণ স্ট্র্যাটেজি হতে হলে আপনাকে অনেক এক্সপেরিমেন্ট করতে হবে, অনেক ফেল করার মানসিকতা রাখতে হবে। এক্সপেরিমেন্ট হবে, ফেল হবে, আবার হবে। সো আপনি ফেল করবেন তত তাড়াতাড়ি আপনি নতুন জিনিস শিখতে পারবেন। সো আপনি যদি করতে না চান, ডেফিনেটলি কিন্তু আপনি এখন স্ট্র্যাটেজিস্ট হিসেবে ভালো কাজ করবেন। আচ্ছা, পিএমপির কথাটা বললেন, যে পিএমপি আমি একবার সিদ্ধান্ত নিয়েছিলাম কোভিডের মধ্যে যে পিএমপিটা আমি করি। তো করার পর যেটা হচ্ছে যে আপনার সম্ভবত 100 ঘন্টা, রাইট, 100 ঘন্টার মানে একটা করতে হয়, স্টাডি করতে হয়, 35 আওয়ার্স। 35 আওয়ার্স। তো 35 আওয়ার্সের একটা করতে হয়, ওটা
হ্যাঁ, ওটা আমি করেছি, কতগুলো বইও কিনেছিলাম। তা এখন ভাইয়া পরে আমার মনে হলো যে আই ডোন্ট গো ফর সার্টিফিকেট, বাট হোয়াট অ্যাবাউট টেকিং দ্য নলেজ। তো এখন যেহেতু আমি সার্টিফাইড পিএমপি না, তো আমি নলেজের জন্য আর কি করতে পারি? ধরেন ওই যেটা কোর্স কারিকুলাম আছে এর বাইরে আমি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে শিখতে পারি? আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন, বোথ ফর অফিস অ্যান্ড লাইফ। রাইট, প্রজেক্ট ম্যানেজমেন্ট পার্ট অফ লাইফ হ্যাঁ, স্কিল, রাইট, পার্ট এভরিথিং অফ ইজ লাইফ স্কিল, প্রজেক্ট। এভরিথিং ইজ এ প্রজেক্ট, রাইট অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। রাইট। সো আপনি আপনি ভলান্টিয়ারি করবেন, প্রজেক্টের জন্য ভলান্টিয়ারি করবেন, যেখানে অপরচুনিটিস পান সেখানে প্রথমে ভলান্টিয়ারি শুরু করবেন। সো মনে করেন আপনি অর্গানাইজেশনে দেখলেন বাংলা নববর্ষের সময় পহেলা বৈশাখের একটা প্রোগ্রাম হচ্ছে, আপনার একটা office-এ ইভেন্ট হচ্ছে, একটা ইভেন্ট হচ্ছে। হ্যাঁ, সো সো এর সাধারণত কি দেখা, সাধারণত এইচআর লোকজন এটাকে লিড দিচ্ছে মনে করেন, অবশ্যই তাদের কাছে। তা আপনিও একটু ভলান্টিয়ার করতে গিয়ে যে আমিও এটার সাথে থাকতে চাই এই প্রজেক্টটা, কারণ দিস ইজ এ প্রজেক্ট, শুরু হবে, প্ল্যান করবেন আপনি, তারপর ইভেন্ট হবে, তারপর ওই দিন কিন্তু শেষ। সো আপনি ভলান্টিয়ারি করবেন। সো ওইটা ভলান্টিয়ার করতে গিয়ে কিন্তু আপনি তখন বুঝতে পারবেন কাকে দাওয়াত দিবেন, কারা কারা স্টেক হোল্ডার আছে, রিস্ক কি আছে, রাইট, কোনো রাইট, ভেন্ডর লাগবে কিনা, রাইট, ইন্টারনাল এমপ্লয়িরা অথবা কেউ যদি এটাতে গান কিংবা অন্য করে, যে কোনো হ্যাঁ, পারফর্ম করতে চায় কাদেরকে কাদেরকে দাওয়াত করতে হবে, রিহার্সাল করতে হবে কিনা, ওই দিন কী খাবার থাকবে, গান থাকবে কিনা, তাহলে কে কী করবে, তারপরে গেস্ট কী থাকবে, ভিডিও শুট অথবা অন্য কোনো ছবি তুলতে হলে কী করতে হবে, পরে আবার কোথায় পোস্টিং দিতে হবে, কোনো কম্পিটিশন থাকবে কিনা, অনেক রকমের কাজ আপনি কিন্তু এখানে করবেন। সো আপনি যদি এই প্রজেক্টটা ভলান্টিয়ারি করেন, একটা হয়ে গেল। তো অনেক সময় এটা যে এই জিনিসটা যদি আপনি করেন, একটা তো প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখলেন, আর যদি আপনি ভলান্টিয়ারি করতে জান, ইউ অলসো শোকেসিং ইউর লিডারশিপ। সে ইমিডিয়েটলি কিন্তু লিডারশিপ, অনেক মানুষজন লিডারশিপ খুঁজতে চায়, প্রজেক্ট ম্যানেজমেন্টের স্কোপ খুঁজতেছে, তারা পায় না। আমি অনেক সময় মানে মনে করেন যারা যারা হাই স্কুলে পড়ে, আমার কাজিন অ্যান্সো, তাদেরকে বলি যে তারা খুঁজে পায় না লিডারশিপ, কিন্তু আমি তাদের খুঁজে দিই যে মনে করেন ঈদের সময় কিন্তু গ্যাদারিং হয় অধিকাংশ জায়গাতে, অন্য লোকজন আসে অ্যান্সো। সো হোয়াই ডোন্ট ইউ টেক এ কাজিন সামিট, ইউ লিড দিস রাইট, কাজিন সামিট, সবাইকে হ্যাঁ, খাওয়ানো হবে, এই দুইটা টপিক্সে কথা হবে, সিনিয়র 3টে কাজিন কানা হবে, তারা এটা নিয়ে এই যে কাজ এক একজন করবে, এক এক হ্যাঁ, টপিক্সে কথা বলবে, তুমি এটা জয়েন করতে চাইলে। সো ইউ টেক দিস ইনিশিয়েটিভ, সো ইউ আর কম্বাইনিং এভরিথিং, সো ইউ দিস ইজ অ্যাট দ্য সেম টাইম ইউ লার্ন দিস লিডারশিপ, অ্যাট দ্য সেম টাইম অলসো ইউ লার্ন দিস প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো আপনাকে ভলান্টিয়ারি করতে হবে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের মাধ্যমে। আর যদি একাডেমিক নলেজ বাড়াতে চান কিংবা আরও নলেজ একটা আপনি 35 আওয়ার্সে যেটা বললেন যদি আগে করে থাকেন, তাহলে ওইখানে অ্যাজাইল প্রবলি ছিল না, এখন নতুন করে অ্যাজাইল মেথোডোলজিও কিন্তু নতুন প্রজেক্ট ম্যানেজমেন্টে আসছে। সো ক্লাসিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ওইটাকে আমরা ওয়াটারফল বলি, স্টেপ বাই স্টেপ। আর অ্যাজাইলে হচ্ছে যে আপনি ছোটো একটা কাজ করবেন, এটা ইটারেটিভ আকারে আবার দেখবেন এটার আউটকাম কি, আবার ফেরত আসবেন। সো সেই জন্য হচ্ছে আপনার অ্যাজাইল এবং ক্লাসিক্যাল একই রকমভাবে স্ট্র্যাটেজির মতো করে দুইটাই আপনাকে আমরা কি তাহলে এক্ষেত্রে এটা বলতে পারি যে লিডার্স আর নট ক্রোন, লিডার্স আর মেইট? আমি 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 পার্সোনালি অ্যাবসলিউটলি বিশ্বাস করি লিডার্স আর মেইন। লিডারশিপ ইজ এ স্কিল সেট, ইউ উইল হ্যাভ টু প্র্যাকটিস ইট, ইউ হ্যাভ টু ডেভেলপ, ইউ হ্যাভ টু ডেভেলপ ইট। রাইট, আপনি যদি জিমে যান, আমরা মাসল মাসল ডেভেলপ করবে, আপনি কি 2 দিন যদি জিমে পড়ে থাকেন সারা দিন রাত করেন, করবে? হবে না, 2 দিন লিডারশিপ কনসিস্টেন্সি ট্রেনিং লাগবে। করলেও কিছু হবে না, কিছু হবে না। 2 দিনে আপনার কিংবা 3 মাসে সব বইটই পড়ে ফেললেন, 3 মাস ধরে আপনাকে ট্রেনিংয়ে রাখা হলেও এটা হবে না। সো ইউল হ্যাভ টু প্র্যাকটিস ইট। সো আপনি 2 বছর ধরে জিমে যান, 10 মিনিট করে যান, সো আপনি কিন্তু আস্তে আস্তে আপনি ইউ বিকাম ফিট। সো একই রকম লিডারশিপের জন্য আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই লিডারশিপের ক্ষেত্রে আমরা আবার দুটো জিনিস দেখতে পাই, একটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আর একটা হচ্ছে ইস্টার্ন ওয়ার্ল্ড। আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা হচ্ছে সিইও থাকে বা বিভিন্ন লিডার থাকে বা ইভেন কি পলিটিক্যাল লিডার, তাদের অ্যাক্টিভিটিস অন্যরকম দেখি। আর আমাদের ইস্টার্ন ওয়ার্ল্ডে যারা আছেন তাদের আবার লিডারশিপটা একটু ডিফারেন্ট, কর্পোরেট ওয়ার্ল্ডেও পলিটিক্যাল ওয়ার্ল্ডে। এই ব্যাপারে আপনার মত কি? আমি আগে বলেছিলাম যে লিডারশিপ আমার কাছে হচ্ছে অনলি সার্ভিং লিডার, যারা সার্ভেন্ট লিডার দে আর রিয়েল লিডার্স। সো আই সি দিস টু ডিফারেন্ট অ্যাঙ্গেল, ওয়ান ইজ অথরিটি অ্যানাদার ইজ লিডার্স। সো অনেক আমাদের ডেফিনেটলি বাই ডিন্ট অফ টাইটেল, সো আপনি যে জিনিসটা পেয়েছেন দ্যাটস অ্যান অথরিটি। আর আপনি লিডারশিপ হচ্ছে জেনুইনলি আপনি জেনারাস এবং আপনি অন্যদেরকে সার্ভ করছেন, দে আর লিডার্স। সো আর বাকি যারা আছে তারা অথরিটি। বাট এটার মানে এটা আমি বলছি না কখনোই যে অথরিটি কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস না, কিংবা অথরিটিতে যারা আছে কিংবা যারা অথরিটি তারা লিডার হতে পারবে না। এখানে অথরিটি বলতে কি তাহলে পলিটিক্যাল লিডার্স তাদেরকে আমরা ওই অথরিটির আন্ডারে বলতে পারি? আপনি যদি দেখেন যে সে মানুষজনকে সার্ভ করছে না, সে তার দেখেন সেলফ সার্ভিং, যে আমি যে কাজটা করছি সেটা যদি সেলফ সার্ভিং হয়, মনে করেন আমি আমার কোম্পানির সিইও হব, এটা যদি সেলফ সার্ভিং, এটাতে আমার বেনিফিট বাড়বে, খেয়াল করে দেখেন। সো আমার বেনিফিট বাড়বে, আমি টাকা বেশি ইনকাম করবো অ্যান্ড হোয়াট নট, এটাই যদি আমার লক্ষ্য হয়, তাহলে আপনি কি বলবেন আমাকে লিডার? আমি বলবো না। সিইও ইজ অথরিটি, অথরিটি, I'm ইজ taking this route. রাদার আ ম্যানেজার, He is a manager, right? Right, I'm right. taking this route. আমি কিন্তু এটা কখনোই বলছি না যে অথরিটি মানে ইম্পর্টেন্ট না,
দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। অথরিটি বিং অথরিটি, আপনি কিন্তু ইউ ক্যান অলসো রান দিস শো ভেরি নাইস, Because this দ্যাট is ইজ অলসো assigned. ইম্পর্টেন্ট। সোসাইটিতেও হ্যাঁ। দরকার আছে। Right, But if you want to try to be leader, you will have to be generous and be that. So আমি ডেফিনেটলি এখন যদি পলিটিশিয়ান যারা মনে প্রাণে জনগণকে সেবা করার জন্য কাজ করছে, আমি শুধু ইউড কল দেম লিডার। সো এই ক্ষেত্রে আমি আপনার ইউএস এর থট লিডার আছে যে সাইমন সিনেক, আমরা গ্রেট ফ্যান অফ হিম। সো উনি দেখবেন উদাহরণ হিসেবে বলুন, ওনার টেক টক হচ্ছে ওয়ান অফ দ্য থার্ড লার্জেস্ট, একসময় ছিল মোস্ট ভিউড, এখন প্রবলি থার্ড হারেস্ট। সো আপনার যে লিডার ইট লাস্ট, হ্যাঁ। সো এখানে উদাহরণ হিসেবে সে বলে যে দুনিয়াতে কোনো জায়গা নাই যে মহাত্মা গান্ধীকে আপনি যদি কোনো পুরস্কার দিতে চান $1 billion, এনিবডি উড আর্গু উইথ দিস ওয়ান। ঠিক আছে, কারণ কি? কারণ সে বলে যে যারা মানুষের জন্য কাজ করেছে এটা কারোই কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের টিপিক্যাল কর্পোরেট লিডার অনেক সময়, উনি তখন উদাহরণ দিচ্ছিলেন যে আমেরিকান ব্যাঙ্কগুলো যখন 2007-08 পড়ে যায়, তো তখন বলছিল যে তাদের বোনাস নিয়ে কেন এত কথা হচ্ছে, কারণ তারা মানুষজনকে স্যাক্রিফাইস করে দিচ্ছে নিজের বোনাসের জন্য। সো দ্যাট ইজ নট রিয়েলি সার্ভিং। অফকোর্স দে আর অথরিটি। সো অথরিটি মানে খারাপ না, কিন্তু আপনি লিডার হয়েও অথরিটি হতে পারবেন, অথরিটি হয়েও আপনি লিডার হতে পারবেন। এখন এই জায়গাটাতে আপনি কীভাবে ডিফাইন করবেন? I clearly see this is leaders and authority are two different distincts. But you can be together at the same time, but you may not be. You may not prefer also. তাহলে সেক্ষেত্রে আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে অ্যাজ এ লিডার আমরা আসলে কোন ভুলটা সবচাইতে বেশি করি, একটা বিষয় যদি বলেন। এখন এক একজনের তো টার্গেট এক এক রকম, টার্গেট অনুসারে যদি বলি, এখন যদি আমি যে জিনিসটাকে সার্ভিং লিডারদেরকে লিডার বলছি, আমাদের এশিয়ার অথবা মনে পার্সপেক্টিভে করছি, যদি বলেন, আমাদের অনেক সময় সার্বিক মানসিকতা অনেক সময় থাকে না, সেটা একটা জিনিস থাকে। আর আরেকটা হচ্ছে যে এক নলেজের দিক থেকেও, মানে পার্সপেক্টিভের দিক থেকেও, আমরা যে মানুষজনকে সার্ভ করলে যে ইভেনচুয়ালি আমি সার্ভিস পেয়ে যাব এবং আমার অর্গানাইজেশন সোসাইটি দাঁড়িয়ে যাবে, Right. এই নলেজ অথবা এই বিশ্বাসটাতে আমাদের একটু আমি মনে করি একটু ঘাটতি আছে। সো ইটস অ্যাবাউট দিস নলেজ, যে আমি যদি আরও জানি তাহলে আমি শিওর যে আমাদের কিংবা যারা অথরিটিতে আছেন তারাও আরও লিডারশিপ প্র্যাকটিস করতে চাইবেন। এখন সব একটা কথা শোনা যায় যে এখন পৃথিবীর যারা লিডার আছেন তারা খুব দ্রুত পরিবর্তনশীল এবং তাদের মেন্টালিটি দ্রুত পরিবর্তন হচ্ছে। এটা কি আসলে ইফেক্টিভ হচ্ছে? এখন কীরকম দ্রুত পরিবর্তন হচ্ছে বলে মনে করছেন আপনি? যেমন এখন আমাদের লার্নিংসের জন্য হচ্ছে বিশাল সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন প্ল্যাটফর্মস হচ্ছে, তো আমরা নতুন জিনিস জানছি প্রতিনিয়ত। তো দেখা যাচ্ছে আমি আজকে যে স্ট্র্যাটেজি ইউজ করছি 6 মাস পরে আমার কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে নতুন কোনো লার্নিংসের মাধ্যমে, ওটা আমি পরিবর্তন করে আবার আমার প্রতিষ্ঠানে ইউজ করছি বা আমার ব্যক্তিগত জীবনে বা লিডারশিপে। এটা কি মানে অ্যাকসেপ্টেড হচ্ছে বা এটা কি আদৌ পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে? হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেড হচ্ছে এবং পজিটিভ ইম্প্যাক্ট ফেলছে। সেই জন্য এখন আমার স্ট্র্যাটেজিও হয়তো চেঞ্জ করতে হবে। কিন্তু যে জিনিসটা আপনার এখন আগের দুনিয়া, মনে করেন আমার দাদা কিংবা তার বাবা পুরা জীবনে যত লোকজনের সাথে পরিচয় হয়েছে, প্রবাবলি আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি অথবা কাজ করি তার 6 মাসেই হয়তো ওই পরিমাণ লোকজনের সাথে অথবা 3 মাসে আমাকে ইন্টারেক্ট করতে হয়েছে। Right. তো এখন দেখেন আমরা কি সার্ভাইভ করছি না? সো দিস উইল জাস্ট চেঞ্জ। ফর এক্সাম্পল, আগে এআই ছিল না, তো এখন জেন আই কিংবা এই পর্যন্ত এআই যতটুকু এসছে, অনেকে মনে করছে কোনো কাজই থাকবে না মানুষজনের। এটা হবে না কিন্তু। তো আমরা ওভারঅল হিউম্যান নিয়ে আমরা এলিভেট করে যাব। ডেলি মানডের অনেক কাজ আমাকে এআই করে দিবে, আমি আরও আপগ্রেডেড কাজ করবো। Upgraded হবে। হিউম্যান একজন আরেকজনের ইন্টারাকশন যেটা হবে, এখন যেমন আমরা বলি সময় নেই এমন হতে পারে, তখন সময় থাকবে, স্লোলি খুব আমাদের সুন্দর কাজ করে করে আমরা যাবে। ভালো মতো কাজ করবো। হ্যাঁ। ঠিক আছে, আমাদের সবার স্কিল সেটা ডিফারেন্ট হয়ে যাবে। আমি এক্স্যাক্টলি এটা আমি নিজে পড়ি নাই, কিন্তু আমি শুনেছি যে আইনস্টাইনও মনে করতেন যে, আইনস্টাইন না, আরও আগের যারা এই ধরনের, মানে এরিস্টটল অথবা প্লেটো, সক্রেটিস মনে করতে যে লিখা যাবে না, সব কিছু যদি লিখে ফেলি তাহলে তো মানুষের ব্রেন কাজ করবে না। কয়দিন পরে সবাই লিখে রাখবে, তাহলে ব্রেন কাজ করবে না। কারণ তখন তো প্রথমে যখন লেখা ছিল না, তখন দেখেন তখন সবসময় ব্রেনে চিন্তা করতো, মুখস্থ করতো। পরে যখন কাগজ যখন লিখার জিনিসটা আসলো, তখন মনে করতো অনেকে যে যারা যদি লিখে ফেলে তাহলে তো মানুষ চিন্তা করবে না, মানুষের বুদ্ধি কমে যাবে। এতদিন যে আসছে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে, আমরা কত জিনিস আর্কাইভ করতে পারি, স্টোর করতে পারি, ডেটা সেন্টার, হোয়াট নট। এখন কি আমাদের ব্রেন কাজ করছে না, অথবা আমরা এটার সাথে ইউজ টু হয় নাই? তো সামনেও কিন্তু দুনিয়াটা ডিফারেন্ট হবে। কি হবে এক্স্যাক্টলি প্রবাবলি কেউ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এমন না যে দুনিয়া থেকে সবকিছু চলে যাবে এবং আমাদের কিছু না। আমরা তো ছোটবেলা যে শোক ভাই আপনি জাস্ট মনে করাই দিলেন যে আমরা কিন্তু সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা করতাম, বাট এখন আমি জানি না সাধারণ জ্ঞানে কেউ প্রতিযোগিতা করে কিনা, কারণ এখন আপনি সবকিছু গুগলে পাচ্ছেন। আগে হচ্ছে কোন ব্রুনাইয়ের রাজধানী কি, এর রাজধানী কি, এটা এগুলো মনে করতো যে না, এগুলো জানা মানে অনেক স্মার্ট, ইন্টেলিজেন্ট পার্ট অফ ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এখন কিন্তু সেটা মনে করে না। সামনে এআই এজেন্ট এখন শুরু হয়ে গেছে। এটা আপনি কোনো কিছু মুখস্থ রাখতে হবে না, কোনো ডকুমেন্টসও পরেও দেখতে হবে না, যতটুকু লাগবে ততটুকু কোশ্চেন করবেন,
ওইটুকুই আপনাকে হয়তো সে দিয়ে দিবে। এটা হয়তো বা ভাইয়া যেটা হতে পারে যে আসলে স্মার্টনেস কিংবা সেটা তো আসলে আপনি এভাবে ডিফাইন করতে পারেন না, হয়তো বা ডিফারেন্ট ওয়েতে ডিফাইন করা সম্ভব, এবং একটা মানুষ কতটুকু ক্রিয়েটিভ, এটা একটা স্মার্টনেস হতে পারে। হ্যাঁ, বাট মুখস্থ করে রাখা যে আমি কোন কি রাইট, কি এটা জানলাম আর হয়তো এটা দরকার হবে না। হ্যাঁ রাইট। তো সাদি ভাই আপনার ওইটার যদি কমেন্টস ফাইনালি করতে যাই, এটা ইফেক্টিভ হচ্ছে। অবশ্যই আমাদেরকে হয়তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্টভাবে এটাকে অ্যাডপ্ট করতে হচ্ছে। সো এই অ্যাডপ্টেশনটার সময় ডেফিনেটলি কিছু নয়েজ মানে থাকে, চেঞ্জ ম্যানেজমেন্টের চেঞ্জ, সাথে কিছু লোকজন হয়তো সুবিধাতে থাকে, কিছু একটু অসুবিধা থাকে, বাট ইনশাল্লাহ অ্যাজ এ হিউম্যান স্পিসিস উইল টুগেদার উইল ট্যাকেল ইট। তাহলে শোক ভাই আমরা কি এটা বলতে পারি এরকম যে আমরা যে লেখার যে বিষয়টা ছিল, একসময় মানুষ লিখতে চাইতো না, ওই জায়গায় আজকে এআই, আর কিছু মানুষ হয়ে চিন্তা করছে যে সব ব্রেনে ঘুরবে, থিঙ্ক হবে, তাহলে ব্রেনে ডেভেলপ হবে। ওই জায়গায় কিছু মানুষ আছে যে এআই আসলে পরে পুরোপুরি ইমপ্লিমেন্ট হলে মানুষের কাজ চলে যাবে, বিষয়টা এরকম। কিন্তু আমরা আরো ভালো কিছু পেতে যাচ্ছি। আমরা 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 ডেফিনেটলি আমরা কিন্তু ইভলভ করে এমন একটা জায়গায় আরো যাবো যেটা রিফাইন আমাদের কিছু, সবচেয়ে আরো হ্যাঁ, আপগ্রেডেড কিছু। আপগ্রেড আমাদের হাতে হয়তো অনেক সময় থাকবে। আমাদের সময় থাকবে যে ওই জিনিসটাই করবো যেটা করলে আমাদের সবার জন্য আরো ভালো হয়। সো ডেফিনেটলি ওই রাউটটা হয়তো আমরা এখনো এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি না কিভাবে হবে, কিন্তু অ্যাবসলিউটলি উইল ফাইন্ড দিস। আমি শোক ভাই অসাধারণ। আমাদের যারা গেস্ট আসেন তাদের সবার কাছ থেকে আমরা একটা অটোগ্রাফ নেই। তো আজকে হচ্ছে আমাদের 47th এপিসোড। তো আমরা আপনার কাছ থেকে অটোগ্রাফ নিব আমাদের একটা মাগে, এবং কোনো এক সময় ভবিষ্যতে এটা হবে, অকশন হবে, এবং আমরা অনেক ভালো দামে সেল করবো যে সোহাগ ভাই এখানে সাইন করেছে। তো এটস হচ্ছে মগ, আর হচ্ছে মার্কার। আপনি একটা কোনো দিতে পারেন, কোনো মেসেজ দিতে পারেন। থ্যাংক ইউ সোহাগ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে রেখে দিচ্ছি। তো আপনি নিশ্চিত থাকেন যে এটা একটা সময় অকশন হবে এবং আমরা এটা সেল করব। সোহাগ ভাই থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। এবং আমরা আজকে অনেক কিছু শিখলাম, যে পিএমপি সম্বন্ধে শিখলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে শিখলাম, স্ট্র্যাটেজি সম্পর্কে শিখলাম, এবং এই স্ট্র্যাটেজিগুলো আসলে আমরা কর্পোরেট জগতে কিংবা আমাদের পার্সোনাল জগতে কীভাবে আমরা ইউজ করব সেটা আপনার কাছ থেকে শিখলাম। আমরা হয়তো বা আবার অন্য কোনো এপিসোডে আবার আপনাকে ইনভাইট করব, আমরা হয়তো বা আরও অনেক গল্প শুনবো কর্পোরেট লাইফের। সোহাগ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার অসাধারণ সময়ের জন্য অনেক কিছু শিখেছি আমরা আজকে, আমাদের অডিয়েন্সে অনেক কিছু জেনেছে। কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বা স্ট্র্যাটেজি এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা আজকে জানলাম। এটা আসলে খুব ফ্রুটফুল ছিল আজকে কনভারসেশনটা। তো সোহাগ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর কামিং। তো আমরা ঢাকা পডকাস্ট আজকে এখানেই শেষ করছি। আশা করছি এটি আপনাদের জীবনে একটি অসাধারণ ভ্যালু অ্যাড করবে, আর এর জন্যই থাকুন ঢাকা পডকাস্টের সাথে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।